Thank you everyone. Assalamu alaikum. Officially, this is our last class. আপনাদের participant list দেখেই বোঝা যাচ্ছে যে আজকে লাস্ট ক্লাস কেউই তেমন একটা জয়েন করেনি। সবাইকে একটু রিকোয়েস্ট করবো জয়েন করতে এন্ড ক্লাসের লিঙ্কটা একটু শেয়ার করে দেন ক্লাসরুমে ক্লাসরুমে শেয়ার করে দেন যাতে হচ্ছে কি ওনারা জানতে পারে যে ক্লাসটা শুরু হয়েছে। আজকে আমরা আমাদের একদম লাস্ট টপিকটাতে আসবো। আমাদের মনে আছে মনে হয় যে আমরা ফিসকাল পলিসিটা লাস্ট ক্লাসে পড়েছি এবং ফিসকাল পলিসি নিয়ে ইভেন আমরা হচ্ছে কি কথাও বলছিলাম যে ফিসকাল পলিসি দুই ধরনের ছিল। একটা হচ্ছে কি কন্ট্রাকশনারি আর একটা কি ছিল, কিছু মনে নাই। আচ্ছা ঠিক আছে, মনে না থাকলে কি করার আছে, আপনাদের মনে থাকবে না এটাই হচ্ছে স্বাভাবিক। আমরা দুই ধরনের ফিসকাল পলিসি পেয়েছিলাম, একটা হচ্ছে এক্সপেনশনারি ফিসকাল পলিসি আর একটা হচ্ছে গিয়ে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। আমি একটা ওয়ার্ড ফাইলে এটা যে পুরো বিষয়টাকে ড্র করে করে দেখাচ্ছিলাম, আজকে ওটা দেখাবো। তো আমরা আজকে চলে যাব হচ্ছে গিয়ে আপনার এক্সপেনশনারিটা আমরা লাস্ট ক্লাসে পড়ছি, আমরা কন্ট্রাকশনারিটাতে যাব। তো বিফোর গোয়িং দ্যাট, ফ্রম দ্য লাস্ট ক্লাস ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? লাস্ট ক্লাস থেকে কি ম্যাম, আপনাদের কোনো অসুবিধা আছে কিনা? ম্যাম নো নো লাস্ট ম্যাম। ক্লাসেও নেটওয়ার্ক ইস্যু ছিল। তো হুম অনেক হুম। মানে মাঝে মাঝে অনেক কথা কেটে কেটে আসছিল। ওই টপিক গুলা ম্যাম একটু বুঝতে সমস্যা হয়েছে, মাঝখানে না অনেক আমি কিছু আমি মিস করেছি। আচ্ছা, আমি রেকর্ডেড ভার্সনটা দিয়ে দিয়েছি অলরেডি তাদের ক্লাসে, তারপর আমি জিনিসটা আরেকবার একটু রিপিট করবো। ওকে, ডোন্ট ওয়ারি। তাহলে আমরা চলে যাই, যেহেতু ক্লাস রেকর্ডিং অনই হয়ে গিয়েছে। আমরা আবারও আসছি ফিসকাল পলিসি। আসলে আজকে আমার পড়ানো কথা না, আমি একটু নতুন নতুন না, লাস্ট টপিক হচ্ছে একদিকে ডিমান্ডের একটা জায়গা আছে যেটা আমি শেষ করি না, ওটাতে আজকে আজকে পড়াবো। তো আবারও যাচ্ছি জাস্ট হচ্ছে একটু রিপিটেশনে যাওয়ার জন্য, যে আমরা দেখেছিলাম যে আমাদের হচ্ছে গিয়ে আপনার ফিসকাল পলিসিটা পড়ছেন। ফিসকাল পলিসি দুই ধরনের হয়, একটা হচ্ছে কি এক্সপেনশনারি যেটাতে এক্সপ্যান্ড করবে, আর একটা হচ্ছে কি কন্ট্রাকশনারি যেখানে মানে কন্ট্রাকশনারি বলতে যেটা বলতে যে যেখানে হচ্ছে গিয়ে শ্রিঙ্ক করবে, ছোট হয়ে যাবে। লাইক এক্সপেনশনারি ফিসকাল পলিসিটাকে আমরা রিলেট করতে পারি হচ্ছে কি মনিটরি পলিসি, স্টিমুলেটিভ মনিটরি পলিসির সাথে, ওয়্যার ইকোনমিটা বড় হচ্ছিল, স্টিমুলেশন দেখা দিচ্ছিল। এন্ড কন্ট্রাকশনারি ফিসকাল পলিসিটাকে আমরা নাম দিতে পারি হচ্ছে গিয়ে রেস্ট্রিকটিভ মনিটারি পলিসির সাথে, যেখানে রেস্ট্রিকশন আমরা দেখতে পাচ্ছিলাম, অর্থাৎ যেটা হচ্ছে কি ইকোনমিটা ছোট হচ্ছিল, মানে ইকোনমিটাতে আমরা কন্ট্রোলে যাচ্ছিলাম। তো চলে যাই আমরা এক্সপেনশনারি ফিসকাল পলিসিতে কি দেখেছিলাম। আমি এটা জাস্ট শর্টকাটে লিখেছি, প্লিজ পরীক্ষার খাতে এইভাবে লিখবেন না, এটা বোঝানোর জন্য লিখনা, পরীক্ষার খাতে এটা এক্সপ্লেনেশনটা লিখবেন। হ্যাঁ। যদিও মনিটরি পলিসিতে আমরা টেবিল অফ ফর্মে গিয়েছি, সেখানে টেবিল অফ ফর্মটা ড্র করবেন। ফিসকাল পলিসি আসলে ভুলো ফিসকাল পলিসিতে আমরা এই অ্যারো গুলো ইউজ করবো না। তো ফিসকাল এক্সপেনশনারি ফিসকাল পলিসিতে আমরা যেটা দেখেছিলাম যে ফিসকাল পলিসি অ্যাকচুয়ালি রিলেট উইথ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার or income tax or tax burden or transfer payment, এই তিনটা কি মানে এই তিনটা, এটাকে আমরা কি বলতে পারি, ফ্যাক্টর। এই তিনটা ফ্যাক্টরকে ইউজ করে হচ্ছে গিয়ে এক্সপেনশনারি ফিসকাল পলিসিটা হচ্ছে গিয়ে কাজ, মানে ফিসকাল পলিসি অ্যাকচুয়ালি তিনটা পয়েন্ট ধরে কাজ করে: গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, ইনকাম এন্ড ট্রান্সফার পেমেন্ট। তো ধরেন কোনো কারণে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বেড়ে গেল, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার হ্যাজ ইনক্রিজ, সো দিস আপার অ্যারো মিনস ইটস ইনক্রিজ, or by any cases income tax burden or the tax burden on you it decreases, or the transfer payment increases. তিনটা একটু বুঝেন। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ছিল যে গভর্নমেন্ট কোনো পারপাসে আপনার আপনার জন্য যে টাকাটা বা আপনার জন্য যে অ্যামাউন্টটা স্পেন্ড করে, দ্যাট ইজ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। গভর্নমেন্ট আপনার জন্য স্পেন্ড করা বলতে বোঝাচ্ছে কি, যে গভর্নমেন্ট ধরেন রোডস এন্ড হাইওয়ে বানালো, এটা গভর্নমেন্টের টাকায় বানালো, বাট এটা বেনিফিটটা কিন্তু আপনি এনজয় করেন। বা ট্যাক্স বার্ডেন, যেটা ট্যাক্স বার্ডেন যদি আপনার উপর ট্যাক্স ইম্পোজ করা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আপনার ইনকামটা সেভ হয়। বা যদি আপনাকে ট্রান্সফার পেমেন্ট বলতে এখানে বোঝাচ্ছে যে কোনো কারণে অতি ধনী শ্রেণীর কাছ থেকে অর্থ আপনার দিকে যদি ট্রান্সফার হয়ে আসে, সেক্ষেত্রে আপনি আসলে বেনিফিটেড হবেন, আপনি ভালো থাকবেন। এরকম একটা সিচুয়েশন যদি হয় যে যেখানে আপনি ভালো আছেন সব মিলিয়ে, হ্যাঁ। আহ, আহ, যেটা বলতে চাচ্ছিলাম যে এরকম একটা সিচুয়েশন যদি হয়, তখন হচ্ছে গিয়ে
আপনি যেটা আপনার যেটা হবে যে আপনার যে ইনকামটা ছিল সেই ইনকামটা আপনার কাছে মনে হবে খরচই হচ্ছে না। কারণ দেখা গেল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আপনার এগেনস্টে বেড়েছে, এই কারণে আপনি খুব স্মুথলি ট্রান্সপোর্টেশন পাচ্ছেন, খুব স্মুথ সোশ্যাল সার্ভিসেস পাচ্ছেন। So আপনার ধরেন এডুকেশন, হেলথ কেয়ার, ট্রান্সপোর্টেশন কিন্তু খরচই হচ্ছে না, তখন খুব কম টাকা আপনাকে স্পেন্ড, বা আপনার উপর ট্যাক্স বার্ডেন কমে গেল অথবা আপনার উপর ট্যাক্স ইম্পোজই করা হচ্ছে না, এরকম হলো তখন দেখা যাবে যে আপনাকে তো ট্যাক্স দিতে হচ্ছে না, so আপনার সিচুয়েশনটা ভালো হবে। বা এমন যদি হয় ট্রান্সফার পেমেন্ট, অথবা অতি ধনী কাছ থেকে অতিরিক্ত টাকা ট্যাক্সের মাধ্যমে না নিয়ে আপনাকে সেটা হচ্ছে আপনাকে ট্রান্সফার করে দেওয়া হলো, তখন যেটা হলো যে আপনি ফিল করলেন যে আপনি কিন্তু আপনি ফিল করলেন যে আপনি কিন্তু ধরেন ফ্রি একটা হাউস পাচ্ছেন, বা ফ্রি একটা কার পাচ্ছেন, বা ফ্রি আপনি এডুকেশন পাচ্ছেন। তো আপনি আগের থেকে বেটার ওয়েল অফ একটা পজিশনে থাকবেন এরকম। তো আমরা ধরে নিচ্ছি যে আপনার ইনকামটা 10,000 টাকা ছিল, আপনি 10,000 টাকা ইনকাম করছিলেন, গভর্নমেন্ট আপনার পিছে স্পেন্ড করছে হচ্ছে 5,000 টাকা পার পার্সন, ট্রান্সফার পেমেন্টে আপনি আরো 2,000 টাকা হাতার উপরে চলে আসে, এবং আপনার আপনি ইচ্ছাকৃত ভাবে আপনি আরো 2,000 টাকা সেভিংস করছেন। তো তারপরেও দেখা যাচ্ছে ট্রান্সফার পেমেন্টের কারণে আপনার ফুড অ্যান্ড ক্লোথ এগুলোর যে খরচ যেটা সেটা চলে আসে। তাহলে দেখেন আপনার 10,000 টাকা ইনকামের মধ্যে 2,000 টাকা আপনি সেভ করলেন, করার পরও 5,000 আর 3,000, 8,000 টাকা আপনি আপনার গভর্নমেন্টই আপনার পিছিয়ে স্পেন্ড করলো, ট্রান্সফার পেমেন্টের মাধ্যমে আপনার কাছে আসলো। সো এবং আপনার উপর কোনো ট্যাক্স বার্ডেন নাই। তাহলে আপনার ইনকাম যে 10,000 টাকা ছিল, এই 10,000 টাকার মধ্যে 2,000 টাকা সেভ করলেন, এই যে সেভিংস ফিউচারের জন্য রাখলেন, বাকি খরচ তো গভর্নমেন্টই চালাই দিল, অনেকটা এরকম হলো না? তাহলে 8,000 টাকা কি হবে, আপনার কাছে থাকবে না, তাহলে 8,000 টাকা কি করবে? আপনি চিন্তা করবেন, এইবার আসেন এই টাকাটা আমি ব্যাংকে রাখি। তো ব্যাংকে রাখলে যেটা হয়, ব্যাংকের কাছে তো এইভাবে আপনি রাখবেন না, এরকম বেনিফিটেড তো সবাই হচ্ছে, তো সবাই ব্যাংকে টাকা রাখতে যাবে। তো যেটা হবে, ব্যাংক ফান্ডটা এই ক্ষেত্রে ইনক্রিজ করবে, ব্যাংক ফান্ড উইল ইনক্রিজ হিয়ার। যখন ব্যাংক ফান্ড ইনক্রিজ করবে, ব্যাংক কখনোই আইডল মানিটাকে ফেলে রাখে না, অনেক মানে ব্যাংক কখনোই এরকম একাধারে এক গাদা আইডল মানি গুলো ফেলে রাখে না। ব্যাংক যেটা করে, এই মানি গুলোকে হচ্ছে গিয়ে আপনার ব্যাংক যেটা করে যে মানি গুলো আপনার তখন একটু কম ইন্টারেস্ট রেট দেওয়ার চেষ্টা করে, যাতে হচ্ছে গিয়ে মানুষজন এই টাকাটা লোন নেয়, মানুষজন এই টাকাটা লোন নেয়, বা এই টাকাটা হচ্ছে গিয়ে তারা আহ মানে ব্যাংকে পড়ে না থাকে। ব্যাংকে টাকা পড়ে থাকলেই বুঝতে হবে যে ব্যাংকের জন্য এই টাকাটা মানে মানে ব্যাংকের জন্য টাকাটা তখন কোনো কাজে লাগবে না, এরকম একটা সিচুয়েশন হয়। তো এই কারণে যখনই ব্যাংক ফান্ড ইনক্রিজ করে, ব্যাংকের ইন্টারেস্ট রেটটা তখন ব্যাংক কমায় দেয়, কল করে ফেলে। তো ইন্টারেস্ট রেট যদি কমায় দেয়, আমি ক্লাসে এটা নিয়ে বলেছিলাম যে ইন্টারেস্ট রেট যদি কম হয়, আমরা সবাই আসলে কি লোন করতে যাবো। সাপোজ যদি ধরেন এখন ব্যাংকের ইন্টারেস্ট রেট এসএমইর জন্য 1%, আমি নিজেই আমার মাথায় অনেকগুলো বিজনেসের আইডিয়া করছে, আমি চিন্তা করবো যে একটা ধরেন 1 কোটি টাকা লোন নিবো, আমি জাস্ট কথা কথা বলছি, 1 কোটি টাকা লোন নিয়ে যদি এরকম হয় যে 1% ইন্টারেস্ট, মানে 1 কোটি টাকার জন্য আমাকে 1 বছরে 1 লাখ টাকা ইন্টারেস্ট, আমি ডেফিনেটলি এই লোনটা আমি ডেফিনেটলি লোনটা নিবো, এবং এই লোনটা নিয়ে আমি ইনভেস্টমেন্ট করবো, এবং আমি একটা নতুন ভেঞ্চারে যাবো। তো এই যে এরকম ইনভেস্টমেন্ট বাড়ে, যখন ইন্টারেস্ট রেট কমে, মানুষজন কিন্তু প্রচুর পরিমাণে ইনভেস্ট করে। ইনভেস্টমেন্ট বাড়লে কি হবে, এই যে আমি যে বলছি আমি ইনভেস্টমেন্টে যেতে চাই, ইনভেস্টমেন্টে যেতে চাইলেই হচ্ছে গিয়ে আমি কিন্তু আমি নতুন একটা ফ্যাক্টরি দিতে পারি, আমি একটা রেস্টুরেন্ট দিতে পারি, আমি একটা ক্লোথ শপ দিতে পারি, আমি একটা জুস বার দিতে পারি, আমি একটা হোস্টেল দিতে পারি, আমি জাস্ট বিভিন্ন ধরনের ভেঞ্চারের কথা বলছি। সব ক্ষেত্রে দেখেন তো আমার কিছু এমপ্লয়ার লাগবে না, অবশ্যই আমি একটা রেস্টুরেন্ট দিলে সেই রেস্টুরেন্টের শেফও আমি হতে পারবো না, ওয়েটারও আমি হতে পারবো না, ম্যানেজারও আমি হতে, সবকিছু আমি করতে পারবো। I need মানে আই নিড সাম এমপ্লয়ি হিয়ার। আমি যখন ইনভেস্টমেন্টে যাব, ইনভেস্টমেন্ট আমি যখন করব, তখন কিন্তু অটোমেটিক্যালি আমার প্রোডাকশনের পারপাসে এমপ্লয়মেন্ট জেনারেশনটা বাড়বে। সো when the employment generation will increase, কি হবে, আমি আপনি সবাই টাকা পয়সা আমাদের হাতে চলে আসবে, মানে আমরা চাকরি পাচ্ছি। আমাদের হাতে চাকরি পেলে ওই যে আপনার হাতে অলরেডি 8,000 টাকা অতিরিক্ত আছে, আপনার তো ইনকাম ছিল 10,000 টাকা, আপনার হাতে 8,000 টাকা আছে, বা আপনি ধরেন নতুন চাকরি পেলেন, আপনার টাকা পয়সা খরচই হচ্ছে না, কারণ গভর্নমেন্ট ট্যাক্স নেয় না, গভর্নমেন্ট ফ্রি বাসা দিচ্ছে, গভর্নমেন্ট খাবার দিচ্ছে, গভর্নমেন্ট ট্রান্সপোর্ট দিচ্ছে। তখন আপনি কি করবেন, আপনি লাক্সারি বা ফ্যান্সি প্রোডাক্টের জন্য আপনি কিন্তু ডিমান্ড বাড়াই দিবেন। এই জন্যই আপার আরো দিয়ে ডিমান্ডের পাশে আপার আরো দেওয়া, এইভাবে আমরা সবাই ডিমান্ড বাড়াই দিব। তার মানে কিন্তু ওভারঅল মার্কেটে ডিমান্ডটা বৃদ্ধি পাবে, ওভারঅল মার্কেটে ডিমান্ড বৃদ্ধি পাওয়া মানে ইকোনমিটা বড় হবে, জিডিপি বাড়বে,
এবং হচ্ছে গিয়ে টোটাল প্রোডাকশনও বাড়বে এবং ইকোনমিতে একটা পজিটিভ সাইড দেখাবে। বাট এটা একটা নেগেটিভ সাইড আছে ফিসকাল পলিসি, এক্সপেনশনারি ফিসকাল পলিসি। Yes, expansionary fiscal policy increase the level of employment, but the negative side of expansionary fiscal policy, as the demand increases, so the price level will increase. That means there will be inflation, high rate of inflation in that economy. বাংলাদেশ গভর্নমেন্ট যখন পদ্মা সেতু, 300 ফিট হাইওয়ে, তারপরে মেট্রো রেল, এরকম অনেক ডেভেলপমেন্ট প্রজেক্টে গিয়েছিল, ইন দ্যাট মোমেন্ট দে আর অ্যাকচুয়ালি অ্যাডাপ্টিং দ্য এক্সপেনশনারি ফিসকাল পলিসি। এই এক্সপেনশনারি ফিসকাল পলিসি অ্যাডাপ্ট করার কারণে যেটা হয়েছিল, বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে জব ক্রিয়েশন হয়েছে, বাট ইনফ্লেশনও বেড়েছে, এবং ইনফ্লেশনটা এখন এমন পর্যায়ে আছে, দেখেন আমরা কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারছি না, ইনফ্লেশনটা কিন্তু আনকন্ট্রোল অবস্থায়। এই ছিল এক্সপেনশনারি ফিসকাল পলিসি, যেটা আমি লাস্ট ক্লাসে পড়িয়েছি। এবার আজকে চলে যাব হচ্ছে কি কন্ট্রাকশনারি ফিসকাল পলিসিতে। তো এটা একটু লেখেন, আমি এটা একটু ভুল, অ্যারো গুলা কিছু জায়গায় একটু ভুল আছে, তো আমি এটা একটু ঠিক করে দিচ্ছি। Okay, so now let's talk about the contractionary fiscal policy. The opposite of expansionary fiscal policy is contractionary fiscal policy. Contraction means shrink or decrease or fall. So যখন একটা ইকোনমি shrink করবে বা ছোট হয়ে যাবে বা সংকুচিত হবে, এই ধরনের পলিসিকে আমরা বলে থাকি হচ্ছে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। তো কন্ট্রাকশনারি ফিসকাল পলিসিতে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসিতে আমরা যেটা দেখতে পাবো, সেখানে আমরা দেখবো যে বাই এনি কেসেস when government reduce its expenditure, হতেই পারে গভর্নমেন্ট এখন চিন্তা করলো, আচ্ছা কন্ট্রাকশনারিটা কখন অ্যাপ্লাই করে তাকে বলে দিই। Just like the restrictive monetary policy, when government try to control the inflation rate, গভর্নমেন্ট যখন মনেই করে যে ইনফ্লেশন অনেক বেড়ে গেছে, এটা কন্ট্রোল করা দরকার, যেমন গভর্নমেন্ট, বাংলাদেশের গভর্নমেন্ট কিন্তু কন্ট্রাকশনারি ফিসকাল পলিসিতে যাচ্ছে। বা আমি যখন রেস্ট্রিকটিভও পড়াচ্ছিলাম, রেস্ট্রিকটিভ মনিটারি পলিসি, তখনও বলছিলাম যে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু রেস্ট্রিকটিভ মনিটারি পলিসি আনবে। কারণ বাংলাদেশে ইনফ্লেশন যদিও বলছে যে হাতে কলমে 7%, কাগজে কলমে সরি 9%, বাট ইটস মোর দ্যান অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় এটা 25%। আমি নিজে অ্যাজ অ্যান ইকোনমিস্ট আমি তো একটু হলেও ওই জিনিসগুলো বুঝি, এবং ভালো মতোই বুঝি আসলে বলতে গেলে যেটা। তো আমি নিজেই দেখি যে আহ, জিনিসটা হচ্ছে অনেক বেশি হাই, অনেক হাই, তো এখানে আসলে চলতে পারছে না। তো যেটা বলছিলাম, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, যেটা যে কোনো কারণে যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমায় দেয়, দ্যাট মিনস when the government expenditure decreases, and by any cases the income tax or tax burden on you it has increases. আচ্ছা, ট্যাক্স বার্ডেন বাড়াটা কি, ধরেন এখন বললো যে ট্যাক্স বার্ডেন, তোমাকে ট্যাক্স দিতে হয় হচ্ছে কি 5%। ধরেন আপনি যা ইনকাম করছেন তার 5% ট্যাক্স দেবেন। এখন নর্মালি বাংলাদেশে এটা এখন যদি 5%-এর জায়গায়, যেমন এবার ট্যাক্স বার্ডেন বেড়েছে, আমি সেটাই বলছি, বা পার ক্যাপিটা যেটা বড়োইং, যেটা আমাদের পার ক্যাপিটা ডেট, যেটা অর্থাৎ গভর্নমেন্ট লোন করেছে, সেই কারণে আমাদের পার পার্সনের এগেনস্টে অনেক লোন চলে আসে, সেই পার ক্যাপিটা লোন এটার পরিমাণও অনেক বেশি, আমি সেটা নিয়েও কথা বলছি। পার ক্যাপিটা ডেট এটা এখন বাংলাদেশে হচ্ছে গিয়ে আপনার আহ আপনার 1,30,000 কোটি টাকা আমি শুধু দেখেছি যে বাংলাদেশ গভর্নমেন্ট লোন দিবে, যে লোন শোধ করবে, সেই পারপাসে হচ্ছে 1,30,000 কোটি টাকা বাংলাদেশ গভর্নমেন্টের খরচ হবে।
মানে বুঝতে পারতেছেন কত টাকা, 1,30,000 কোটি টাকা। একটা দুইটা টাকা বলে নেই, 1,30,000 কোটি টাকা এরকম। ঠিক? তো এরকম টাকা হচ্ছে কি বাংলাদেশ গভর্নমেন্ট শুধু লোন লোন রিপে করবে, এই পারপাসে স্পেন্ড করবে। তো এরকম যদি হয় যে আপনার হচ্ছে গিয়ে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমে গেল, অর্থাৎ গভর্নমেন্ট কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট নিল না, গভর্নমেন্ট কোনো জায়গায় সাবসিডি দিচ্ছেন না, ধর ইউনিভার্সিটি গুলো চলার জন্য বলতে তোমরা তাদের নিজের টাকায় চলো, ব্যাংক গুলোকে বলছে যে কোনো লোন লোন কম টাকায় দিবা না, আমি সাবসিডি দিব না, মেডিকেল হেলথ কেয়ার সেন্টার গুলোতে বলছে যে মানুষ নিজের টাকা খরচ করে চিকিৎসা সেবা দিবে, এরকম যখন করে তখন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ফল করা বোঝায়। তো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ফল করলো, ইন দ্য মিন টাইম আপনাকে বলা হলো ট্যাক্স বার্ডেন, যেটা একটা ইকোনমি যে ট্যাক্স বার্ডেন, ট্যাক্স যে ইয়েটা, সেটা ধরেন এখন যেমন ধরেন আপনার ইনকাম ট্যাক্স দিতে হয় 10%, 10%-এর জায়গায় এটা বাড়াই করে দিল হচ্ছে গিয়ে ধরেন 50%। অর্থাৎ আপনি বছরে যদি 1 লাখ টাকা ইনকাম করেন তো 50,000 টাকায় ট্যাক্স দেবেন। এবং গভর্নমেন্ট এমন একটা বিষয়, গভর্নমেন্ট যেটা বলে সেটা আসলে ইমপ্লিমেন্ট হয়। গভর্নমেন্ট যদি বলে 50% ট্যাক্স দেবে, তার মানে আপনাকে 50% ট্যাক্স ক্যারি করতে হবে। তো 50% ট্যাক্স দিতে হবে, এরকম হলো। এবং ট্রান্সফার পেমেন্ট, অতি দুর্নীতির উপরে কোনোই ট্যাক্স গভর্নমেন্ট পে করলো না, মানে অ্যাপ্লাই করলো না, ট্রান্সফার পেমেন্টের মধ্যে কোনো বিষয় এখানে কাজ করলো না। তো ট্রান্সফার পেমেন্টও যদি কাজ না করে, দেন হচ্ছে কি এমন হলো যে ব্যাংক ফান্ড যেটা, তখন আপনার কি হবে এই সিচুয়েশনটা হচ্ছে। তো ওই একই রকম ভাবে চিন্তা করি যে আপনার ইনকাম হচ্ছে 10,000 টাকা, এই যে লিখছিলাম না হয়তো দেখবেন, আপনার ইনকাম 10,000 টাকা, আপনার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আপনার এগেনস্টে কিছু নাই, ট্রান্সফার পেমেন্টে কিছু নাই, উল্টো ট্যাক্স বার্ডেন, যে 50% ট্যাক্স দেওয়ার কারণে আপনাকে প্রতি মাসে 5,000 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে আপনার হাতে থাকলো আর মাত্র কত, 5,000 টাকা না? এই 5,000 টাকায় কি আপনাকে এখন কি চলতে হবে না? 5,000 টাকায় মাসে চলা যায়? আর তারা তো স্টুডেন্ট, বলেন তো 5,000 টাকায় যদি একটা বাসা, এক রুমের একটা বাসা ধরে আপনি শেয়ার করে থাকেন, তো 5,000 টাকা দিয়ে কি আসলেও আহ 1 মাস চলা যায়? তাপমান 5,000 টাকা 1 মাস চলতে পারেন বাসা ভাড়া দিয়ে, খাবার? অ্যাকচুয়ালি চলা যাবে না, কিন্তু এটা হচ্ছে ডিমান্ডের উপর নির্ভর করে। এক্স্যাক্টলি, তাহলে আপনি কি করবেন, আপনার ডিমান্ডটাকে আপনি সফল করবেন, যে একদমই কিছু ধরেন খাবেন না, তারপরে হচ্ছে একদম বেসিক নিড যেটা না করলেই না, এইভাবে করে চলা যায়। 5,000 টাকা আসলে চলা অসম্ভব। কারণ সেক্ষেত্রে সাদমান কি করতে পারে, বা ধরেন আমার যে কোনো স্টুডেন্ট তারা কি করতে, ধরেন তারা একটা শেয়ার রুমে বাসা নিল। শেয়ার রুম কিরকম, যে ধরেন একটা মেসের মতো জায়গায় বাসা নিল যেখানে 6 জন এক রুমে, ডেফিনেটলি সেখানে ভাড়া কম হবে। তারপরে ধরেন উনি খাবার হিসেবে শুধু প্রতিবেলায় ভাত, ভাত চালেরও যে দাম, তারপর আমরা ধরলাম যে আমরা চাল আর হচ্ছে সাথে শুধু আলুরও অনেক দাম, তাও ধরেন আলু ভর্তা করে খাই, এই শুধু এর বাইরে কোনো মাছ মাংস কিছু খাবো না, আমার 5,000 টাকা আমার মাস চলতে হবে। এরকম। তারপরে ট্রান্সপোর্ট, ভার্সিটি ধরেন আসবেন আপনি, ভার্সিটি যাওয়া আসা যতটুকু ফ্রি ট্রান্সপোর্ট দিচ্ছে ওইটুকু নিচ্ছেন, বাকিটা পথ হেঁটে যাচ্ছেন, হেঁটে আসছেন। তারপরে হচ্ছে গিয়ে কোনো ইন্টারনেট কানেকশন ইউজ করেন না, আপনার যদি ইন্টারনেট ধরেন পড়াশোনার পারপাসে কোনো নেট বা আদার্স লাগে, ইউনিভার্সিটিতে এসে ফ্রি ইউজ করছেন, আদারওয়াইজ করছেন। এইভাবে প্রচন্ড হিসেব করে যদি চলেন তাহলে আপনি 5,000 টাকায় চলতে পারেন। তবে এটাই বুঝাতে চাচ্ছেন, তাহলে আপনি চলতেই পারতেছেন না, তাকে কিন্তু কি ব্যাংকে কোনো সেভিংস আপনার হবে? হওয়া উচিত সেই ক্ষেত্রে আমাদের ব্যাংকে কোনো সেভিংস, এমনকি ব্যাংকে টাকা রাখার মতো অ্যাবিলিটি রাখবো তখন? থাকবে না। নো ম্যাম। তখন কিন্তু আমাদের হাতে টাকা থাকবে না। So আমরা ব্যাংকে কিন্তু টাকা মানে এটা আমার আপনাদের সবার সিচুয়েশন একই রকম। আমাকে এখন যদি বলো 5,000 টাকা মাসে চলতে, আমি যেভাবে বলো ঠিক এভাবে চলতে হবে, যে এরকম একটা রুম শেয়ার করে থাকতে হবে, তারপরে হচ্ছে গিয়ে একদম ফ্রি ফ্রি ট্রান্সপোর্ট ধরেন দিচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কি করব? এটা আসা যাওয়া করবো। হাস্যকর কথা না, এটাই সত্যি, এইভাবে চলতে হবে। তারপরে বা অফিসের কাছে বাসা নিতে হবে যাতে আমার ট্রান্সপোর্টেশন কস্ট না লাগে, এবং খাওয়া দাওয়া একদম সীমিত, ভাত আর আলু ভর্তা এটা দিয়ে খাবো, ডালও ভাজবো না, ডালের কেজিও 100 টাকার উপরে, তো ডালও খাওয়া যাবে না। এইভাবে করে যদি খাই, এইভাবে যদি চলি, তাহলে হয়তো চলা সম্ভব। ওই যে ল্যাপটপ ইউজ করে ক্লাস নিচ্ছে, ল্যাপটপে লাক্সারি নাই, এই ল্যাপটপ কিনতে আমার হচ্ছে কি 55,000 টাকা খরচ হয়েছে। And আমার মাসে বেতন 5,000 টাকা, আমি 55,000 টাকা দিয়ে ল্যাপটপ কোথা থেকে কিনবো, বিষয় অনেকটা এরকম দাঁড়াবে। তারপরে দেখেন লোনও করতে পারবো, কারণটা কি? কারণ এই যে ব্যাংক ফান্ড, আমি যেটা হলো যে এরকম সব অবস্থা তো শুধু আমার না, সবারই। তো কেউ আর এখন ব্যাংকে টাকা রাখে না, তো ব্যাংক ফান্ড কমে গেল, ব্যাংক ফান্ড ডিক্রিজেস। ব্যাংকে যখন ফান্ড কমে গেল, ব্যাংক দেখলো আমার হাতে তো টাকা নাই এবং মানুষজন আমার কাছ থেকে লোনও নিচ্ছে না।
তাহলে এই যে টাকা নাই এবং যদি লোন যতটুকু নিচ্ছে এটা যদি আমি খুব লো ইন্টারেস্ট রেটে দিই তাহলে মানুষজন খালি লোনই করবে, কিন্তু আমি তো সেখান থেকে প্রফিট করতে পারবো না। তখন ব্যাংক যেটা করে, ব্যাংক ইন্টারেস্ট রেট বাড়ায় দেয়, ব্যাংক ফান্ড কমে গেলে ব্যাংক ইন্টারেস্ট রেট বাড়ায় দেয়। তো ইন্টারেস্ট রেট বাড়াই দিল, তাহলে ইন্টারেস্ট রেট বাড়াই দিলে আমি তো আরো লোন নিব না, আমি আপনি কেউই আপনারা লোন নিবেন না। তখন ওভারঅল ইকোনমি থেকে ইনভেস্টমেন্ট কমে যাবে। ইনভেস্টমেন্ট কমে দিলে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন কম হয়েছে, যেটা বলতেছিলাম তখন আমাদের ইনকামও কম হবে। এমপ্লয়মেন্ট জেনারেশন কম হইলো, এমপ্লয়মেন্ট কম হইলো, যার চাকরি পাবো না আমরা, ইনকাম কম। তখন আমি কি করবো, খুবই সীমিত ডিমান্ড করবো, খুবই সীমিত ডিমান্ড করবো, এই জন্য আমি দেখাচ্ছি যে ডিমান্ডটা ফল করবে। এভাবে যেমন আমি খুব সীমিত ডিমান্ড করবো, আমার বন্ধু বান্ধব, আমার ছাত্রছাত্রী, আমার আশেপাশে যারা আছে সবাই এরকম একটা সীমিত ডিমান্ডে করতে থাকবে। সীমিত ডিমান্ড করতে থাকবে বিধায় ওভারঅল ডিমান্ডটা সবারই ফল করবে। ওভারঅল ডিমান্ডটা ফুল ইকোনমিতে ফল করবে। তার মানে আমি কি বলতে পারছি, এখানে ইকোনমিটা ছোট হবে। কিন্তু এটার একটা সাইড ইফেক্ট হিসেবে আমরা দেখতে পাবো জিনিসপত্রের দাম কমে যাচ্ছে, মানে ইনফ্লেশন যেটা সেটা কমছে। এটা কিভাবে সাইড ইফেক্ট হবে, যে দেখেন যেহেতু আমার কেনার অ্যাবিলিটি নেই, আমি কেনাকাটা করতে পারতেছি না, টাকা পয়সা নেই, তো তখন গভর্নমেন্ট বাধ্য হবে জিনিসপত্রের দাম কমাই দেবে। মানে গভর্নমেন্ট বুঝতে পারবে যে জিনিসপত্রের যদি দাম না কমায় সেক্ষেত্রে মানুষজন এমনিই কিনতে পারতেছে না, তবে যদি আরো জিনিসপত্রের দাম না কমায় তাহলে আরো কিনতে পারবে। তখন হচ্ছে কি গভর্নমেন্ট বাধ্য হবে এক প্রকার যে জিনিসপত্রের দামটা কমায় ঠিকঠাক করবে। তো এই হচ্ছে গিয়ে আমার কনট্রাকশনারি ফিসকাল পলিসি। গভর্নমেন্ট যখন মনে করে যে না ইকোনমি এখন যথেষ্ট বড় হয়েছে, ইনফ্লেশনটাকে কমানো দরকার বা এমপ্লয়মেন্ট জেনারেশন ওইভাবে প্রয়োজন নেই, তখন গভর্নমেন্ট কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি অ্যাপ্লাই। আচ্ছা, দ্যাটস ইট ফ্রম এই ফিসকাল পলিসির ক্লাস যেটা ছিল, মানে এইটা একবারে আমাদের ক্লাস শেষ হয়নি, আমরা এখন ডিমান্ডে ব্যাক করবো। ডিমান্ড মিনস এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট ডিমান্ডের একটা পোর্শন থেকে আমরা এখানে আসছিলাম, যেখানে আমরা বলছিলাম যে এগ্রিগেট ডিমান্ড শিফট করে, মনে আছে কিনা। এই যে এই জায়গাটাতে ছিলাম, আমি একটু জুম করছি, ফিগার নাম্বারটা লেখেন 10.5, এখানে আমরা ছিলাম এবং এটা পড়াতে যে আমি চলে গিয়েছিলাম, বলেছিলাম যেটা বোঝানোর আগে দুটো টার্ম আমাকে বোঝাইতে হবে, ফিসকাল পলিসি অ্যান্ড মনিটারি পলিসি। আমি ওই জায়গাটাতেই ছিলাম এই দুইটা ক্লাসে। তো আমরা ডিমান্ড এগ্রিগেট ডিমান্ড কার্ভটা জাস্ট লাইক আমার হচ্ছে গিয়ে ডিমান্ডের মতো ইটস এ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, এবং আমরা দুটো এগ্রিগেট ডিমান্ড কার্ভ নিয়েছিলাম লেফট সাইড রাইট সাইডে, এবং আমরা দেখছিলাম যে যখন লেফট সাইডে যাচ্ছে দেয়ার ইজ ইনক্রিজ ইন এগ্রিগেট ডিমান্ড, এন্ড যখন হচ্ছে রাইট সাইডে যাচ্ছে তখন দেয়ার ইজ ইনক্রিজ ইন এগ্রিগেট ডিমান্ড, লেফট সাইডে গেলে মানে বাম পাশে গেলে ডিক্রিজ হচ্ছে। দেন আমরা এটা রিজন গুলো আমি জাস্ট লিখে দিয়েছিলাম। রিজনের প্রথমে লেখা ছিল হচ্ছে ফিসকাল পলিসি এবং মনিটারি পলিসি। এই দেখেন ফিগারটার নিচে সুন্দর করে প্রত্যেকটা জায়গায় লিখছে যে কখন ডিক্রিজ হবে কখন ইনক্রিজ হবে। এই প্রত্যেকটা রিজনই আমরা এখন পড়ে ফেলছি ফিসকাল পলিসি মনিটারি পলিসিতে। আমি জাস্ট এখন একবার একটু রিপিট করি। তো একটু আগে মনে আছে যে আমি এখনই যেমন কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি পড়াইলাম আর আপনার হচ্ছে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি পড়ালাম, আর ওইদিকে হচ্ছে গিয়ে আপনার এক্সপেনশনারি ফিসকাল পলিসি পড়ালাম। তো দেখেন কন্ট্রাকশনারি থেকে এরকমই ছিল না যে ইফ ফিসকাল পলিসি ইনক্রিজেস মানে কি গভর্নমেন্ট ইনক্রিজ ইন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, ডিক্রিজ ইন ট্যাক্স আর ইনক্রিজ ইন ট্রান্সফার পেমেন্ট, এটাই করছিল না আমার যখন হচ্ছে কি আমরা ইয়াতে যাচ্ছিলাম কন্ট্রাকশনারিতে, তখন কিন্তু এগ্রিগেট ডিমান্ডটা আমরা জানতাম বাড়ে, আমার এগ্রিগেট ডিমান্ডটা বড় হচ্ছে, এবং তাই কিন্তু এখানে হলো আমরা দেখতে পাচ্ছি যে আমার এগ্রিগেট ডিমান্ডটা এখানে বাড়া দেখাচ্ছে, অর্থাৎ এডি নট থেকে এডি ওয়ানে যাবে। উল্টোটা যদি হয় অর্থাৎ কন্ট্রাকশনারি যেটা বললাম, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে ফিসকাল পলিসি তখন কি আর ডিক্রিজ করে, ডিক্রিজ করার জন্য কি করছে, ডিক্রিজ ইন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, ইনক্রিজ ইন ট্যাক্স এন্ড ডিক্রিজ ইন ট্রান্সফার পেমেন্ট, অর্থাৎ গভর্নমেন্ট ট্যাক্স বার্ডেন বাড়াই দিল আমাদের উপরে, যে তারপরে হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বন্ধ করে দিল, গভর্নমেন্ট ট্রান্সফার বন্ধ করে দিল, তখন ওভারঅল আমরা কি দেখবো আমাদের ইনকাম অনেক কমে গেল এবং আমরা হচ্ছে গিয়ে ডিমান্ড কমাই দিলাম এবং ওভারঅল এগ্রিগেট ডিমান্ড ফল করলো। মনিটারি পলিসিও সেম, মনিটারি পলিসিতে যখন সিমুলেটিভ মনিটারি পলিসি ছিল গভর্নমেন্ট কি করতেছিল, বন্ড সেল করে দিচ্ছিল, সেল করে মার্কেটে টাকার ফ্লো বাড়াই দিল, এরকমই তো হচ্ছিল, টাকার ফ্লো বাড়াই দিলে ইন্টারেস্ট রেট কমে যায় এবং মার্কেট অনেক বড় হয়ে যায়, তার মানে এগ্রিগেট ডিমান্ডটা বাড়ে, মানে এটি নট থেকে এটি কমে যাবে। আর যদি রেস্ট্রিকটিভে যাচ্ছিল তখন গভর্নমেন্ট উল্টা নতুন করে বন্ড গুলো কিনে নিচ্ছিল, কিনে নিয়ে মার্কেট থেকে টাকা তুলে নিচ্ছিল,
মার্কেট থেকে টাকা তুলে নিলে ইন্টারেস্ট রেট বেড়ে যায়। ওভারঅল তখন হচ্ছে গিয়ে মার্কেট ছোট হয়ে যায়, জব ক্রিয়েশন হয় না, তখন হচ্ছে গিয়ে এই রেস্ট্রিকটিভ অর্থাৎ তখন এগ্রিগেটিভটা কমে যায়, যে নট থেকে 82 তে চলে যায়। এরকম হচ্ছিল। তো এই ছিল হচ্ছে ফিসকাল পলিসি আর মনিটারি পলিসি নিয়ে। আর একটা জিনিস আছে যেটা আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন, সেটা হচ্ছে এক্সপেক্টেড ফিউচার প্রাইস। এটা লেখা ছিল ক্লাসে, দেখেন। সো এক্সপেক্টেড ফিউচার, আপনি যদি এক্সপেক্ট করেন যে আপনার ভবিষ্যতে ইনকাম বাড়বে অথবা প্রফিট বাড়বে, আপনি কোনো একটা কারণে প্রফিট পাবেন, অথবা ইনফ্লেশন যেটা আছে সেটা ভবিষ্যতে কমে যাবে, ভবিষ্যতে ইনফ্লেশন কম হবে, এরকম যদি হয়, সরি উল্টা বলছে, ভবিষ্যতে ইনফ্লেশন বাড়বে, সবগুলো আপনি চিন্তা করতেছেন যে ভবিষ্যতে আপনার ইনকাম বাড়বে, ভবিষ্যতে আপনার প্রফিটও বাড়বে, কিন্তু ভবিষ্যতে আবার জিনিসপত্রের দাম বাড়বে, এরকম আপনি জানতেছেন। তখন আপনি কি করবেন, বর্তমানকালে আপনি কিন্তু বেশি বেশি কেনাকাটা করবেন, ডিমান্ড বাড়াবেন, কারণ কি, কারণ আপনি জানেন তো ভবিষ্যতে ইনকাম বাড়বেই, তাহলে আমি এখন এটা কেনাকাটা করেই নি, আমার হাতে তো টাকা আসবে। চিন্তা করবেন, আরে ভবিষ্যতে তো আমার প্রফিট হবে, তাহলে এখন একটু কেনাকাটা করি, কেনাকাটা করবেন। আবার চিন্তা করেন, আরে ভবিষ্যতে তো চালের দাম ডালের দাম বেড়ে যাবে, তাহলে এখন একটু বেশি বেশি করে চাল ডাল কিনি, আমার এখানে খরচ করবে, এরকম হবে সেগ্রিগেটিভ ডিমান্ডটা আপনার হবে। উল্টোটা হবে যদি আপনি দেখেন যে ভবিষ্যতে আপনার ইনকাম কমে যাবে, আপনি জানেন যে সামনে আপনার খুব খারাপ দিন, তারপর আপনি জানলেন যে ভবিষ্যতে আপনার প্রফিটও হবে না, সেরকম খুব খারাপ অবস্থা, এবং ভবিষ্যতে ইনফ্লেশন রেটটাও কমে যাবে, মানে জিনিসপত্রের দামও কমবে, আপনি চিন্তা করেন, ভাই ভবিষ্যতে আমার এমনি ইনকাম থাকবে না, প্রফিটও হবে না, তারপরে আবার জিনিসপত্রের দামও, চালের দাম 100 টাকা থেকে 10 টাকা হয়ে যাবে, তাহলে আমার 1 মাসে কেনাকাটা করা দরকার নেই, ইনকামও যেহেতু কমবে, আমি একটু বুঝে শুনে চলে, দেখবেন যে এরকমই কিন্তু সিচুয়েশনটা হয়। এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে তখন আমরা এগ্রিগেট ডিমান্ড। সো দিজ আর সাম রিজন যে কারণে আমার এগ্রিগেট ডিমান্ডটা ইনক্রিজ করছে, ডিক্রিজ করছে। আমার প্রশ্ন হতে পারে, ম্যাডাম এটা তো আগের ক্লাসেই পড়াই দিতে পারতেন, যখন এগ্রিগেট ডিমান্ড পড়াচ্ছিলেন তখন পড়ান নাই কেন? তখন পড়ায় নাই এই কারণে যে এখন যত সহজে আমরা মনিটারি পলিসি আর ফিসকাল পলিসিটা বুঝতে পারলাম, এটা যদি আমি তখন হচ্ছে গিয়ে ওই ক্লাসে বুঝাইতাম, তখন হচ্ছে আপনার পক্ষে ওই মনিটারি পলিসি বা ফিসকাল পলিসিটা বোঝা সম্ভব হতো, মানে তখন এই জিনিসটা আমার আপনাকে বোঝানো সম্ভব হতো। কারণ আমি আপনার ভিডিওটা বারবার ক্লোজ করে দিচ্ছি, আপনি একটু ভিডিওটা স্টপ করেন, আপনার ভিডিওটা অন হয়ে গেছে। তো তখন হচ্ছে কি, আপনি ফিসকাল পলিসি মনিটারি পলিসি বুঝতেন না, এই জন্য বুঝতেন না যে কিসের জন্য ফিসকাল পলিসি ইনক্রিজ হলেই কেন আমার ডিমান্ড। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন আমাদের বাকি আছে, বা লাস্ট একটা পয়েন্ট বাকি আছে, কোশ্চেনটা লেখেন। কোশ্চেনটা মনে হয় আমি দিয়েছি, আমি কি কোশ্চেনটা দিয়েছি, ওয়াই এগ্রিগেট ডিমান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং। আচ্ছা, আমার ভয়েসকে আপনারা শুনতে পাচ্ছেন না, এরকম হচ্ছে? না ম্যাম, সবার শোনা যাচ্ছে, মানে ওর ডিভাইসে প্রবলেম হচ্ছে। আচ্ছা, তানজিল, তাহলে আপনি একবার লগ আউট করে একবার লগ ইন করেন, আমার নেটওয়ার্ক আজকে ইস্যু আছে আমি জানি, এই কারণে আমি এটা একসেপ্ট করবো যদি আমার শুনতে সমস্যা। আচ্ছা, একটা কোশ্চেন লেখেন, এইটা একটা একটা ওপেন বুক এক্সাম, একটা কোশ্চেন বলে দিই যেটা পরীক্ষায় আমি দিবই, একটা কোশ্চেনটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই কোশ্চেনটা আমি দিই। কোশ্চেনটা লেখেন, ওয়াই এগ্রিগেট ডিমান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং। প্রশ্নটা দিব, জান বলে দিলাম, একটা একটা কোশ্চেন তো কমন পান, একদম ঝাড়া মুখস্থ করে যাবেন, বুঝেন না বুঝেন মুখস্থ করেন, এরকম করবেন। আচ্ছা, দুষ্টামি করলাম, যাই হোক, বোঝার চেষ্টা করেন, বাট ইনশাল্লাহ পারবেন। ওয়াই এগ্রিগেট ডিমান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপ, কোশ্চেনটা হচ্ছে এরকম যে এগ্রিগেট ডিমান্ড কার্ভটা কেন ডাউনওয়ার্ড স্লোপিং হয়। আচ্ছা, আমরা একটা ওয়ার্ড ফাইল, যেহেতু আমার শেয়ার করা আছে, আমি একটু ওয়ার্ড ফাইলেই যাই, একটা ছবি আঁকি এখানে আঁকি। তো আমাদের মনে আছে কিনা, আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমার সাথে ছবিটাও আঁকবেন আপনারা, লাল কালার দিয়ে তো আঁকবো না, কালো। তো আমাদের মনে হয় মনে আছে যে আমাদের যে আমরা যখন ডিমান্ড কার্ভ এঁকেছিলাম, এটা যদি আমরা ম্যাক্রোতে পড়ি না, আমরা এটা পড়েছি হচ্ছে মাইক্রোতে, এতটুকু মনে থাকার কথা যে ডিমান্ড হচ্ছে এমন একটা জিনিস যেটা দাম বাড়লে আমাদের ডিমান্ড কমে যায়, এরকম একটা বিষয় এখানে কিন্তু কাজ করে। তো ডিমান্ড কার্ভটা এরকম ডাউনওয়ার্ড স্লোপিং ছিল, অর্থাৎ নিচের দিকে যাচ্ছিল। তো আমি যখন এগ্রিগেট ডিমান্ড আঁকতে গেলাম, মানে ডিমান্ড কার্ভ ইউজুয়ালি এরকম ডাউনওয়ার্ড স্লোপিং হয়, ডিমান্ড যেটাকে আমি ডিমান্ড কার্ভ বলছি সেটা এরকম ডাউনওয়ার্ড স্লোপিং হয়। মজার বিষয় হচ্ছে গিয়ে, আমি যদি এগ্রিগেট ডিমান্ড কার্ভ নেই, অর্থাৎ ওভারঅল ডিমান্ড কার্ভ অফ অ্যান ইকোনমি এরকমও যদি নেই,
সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো, অর্থাৎ আমি যদি এডি কার্ভের কথা বলি, এদিকে ডিমান্ড, সেক্ষেত্রে আমি আসলে দেখতে পারবো যে এই কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং হবে, অর্থাৎ এরকম নিচের দিকে যাচ্ছে, এরকম আমাদের কাছে মনে হবে। এটা কেন হচ্ছে এটাই আমরা দেখবো। আচ্ছা, এটা হওয়ার মানেই হচ্ছে গিয়ে এগ্রিগেট ডিমান্ড যখন আমরা ড্র করছিলাম, আমরা দেখছিলাম যে ওয়াই এক্সিসে আমরা প্রাইস লেভেলটাকে নিচ্ছিলাম, ওয়াই এক্সিসে আমরা হচ্ছে প্রাইস লেভেলটাকে নিচ্ছিলাম, এন্ড এক্স এক্সিসে আমরা হচ্ছে গিয়ে কোয়ান্টিটিটাকে নিচ্ছিলাম। ওয়াই এক্স এক্স এক্সিসে আমরা কোয়ান্টিটিটাকে নিচ্ছিলাম। সো কোয়ান্টিটিটাকে নিচ্ছিলাম তো এখানে আমরা যেটা দেখতেছি যে নেগেটিভ রিলেশনশিপটা শো করে। মানে লাইক আমি যদি হায়ার প্রাইসে যাই, একদিকে ডিমান্ডের ক্ষেত্রেও দেখা যাবে যে আমি হচ্ছে ছবি এঁকে এঁকেই দেখাই, মানে এখান থেকে এরকমই হবে যে আমি যদি হায়ার প্রাইসে যাই, সেক্ষেত্রেও হায়ার প্রাইসে যদি যাই সেক্ষেত্রেও হচ্ছে গিয়ে আমার দেখা যাবে যে আমার ডিমান্ডটা কম হবে, মানে ওভারঅল ইকোনমিক ডিমান্ডটা কম হবে। আবার লোয়ার প্রাইস লেভেলে যখন আমি যাব, সেটা হচ্ছে ওভারঅল ইকোনমিতে তখন ডিমান্ডটা অনেকখানি বেড়ে যাবে। অর্থাৎ সম্পর্কটা কেমন অদ্ভুত না, যে উপরে মানে হাই লেভেল অফ প্রাইসে আমরা যেটা হচ্ছে যে আমরা খুব কম ডিমান্ড করছি, মানে ওভারঅল ইকোনমিতেও সেটা হচ্ছে, মানে পার্সোনালি এটা হতেই পারে যে আমি হায়ার প্রাইসে আমি আপনার হচ্ছে গিয়ে বেশি কিনছি, আর লোয়ার প্রাইসে আমি হচ্ছে গিয়ে হায়ার প্রাইসে আমি কম কিনছি আর লোয়ার প্রাইসে আমি বেশি কিনছি, কিন্তু ওভারঅল ইকোনমি অর্থাৎ যে এখানে আমার একার কন্ট্রোল নাই, এখানে 18 কোটি মানুষ, আর বাংলাদেশের ইকোনমি হয়েছে 18 কোটি মানুষই এখানে হচ্ছে গিয়ে আপনার ইনভলভ। সেখানেও হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আমরা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি যে আমরা খুবই হাই প্রাইসে, অর্থাৎ হাই লেভেল অফ প্রাইসে আমরা হচ্ছে গিয়ে খুব কম ডিমান্ড করছি, আর লো লেভেল অফ প্রাইসে আমরা অনেক বেশি ডিমান্ড করে ফেলছি। এইটা কেন হচ্ছে, এই রিজনটা দেখবো। খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ, আমি এটাই বলবো। মানে এই জন্যই কোশ্চেনটা বললাম, কজ এই কোশ্চেনটা না দেখবেন যে যদি মোটামুটি বিজনেস রিলেটেড কোনো জবে আপনি এন্ট্রি নিতে যান, জব সেক্টরে যান, বা হচ্ছে স্পেশালি ব্যাংকের এক্সাম গুলোতে, ব্যাংকে যদি ভাইভা বোর্ড ফেস করেন, তারপরে হচ্ছে যদি টিচিং প্রফেশনে যান, যদি যেখানে আপনাকে বিজনেস বা ইকোনমিক্স পড়াইতে হবে, সেটাতে বিবিএস স্টুডেন্ট আপনাকে এই ধরনের সাবজেক্ট অফার করতেই পারে। খুব কমন প্রশ্ন একটা করে, ওয়াই এগ্রিগেট ডিমান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং, খুব সহজ উত্তরটা, তারপরেও প্রশ্নটা করে, হ্যাঁ। তো আমাকেও করেছিল তবে আপনাদের ইউনিভার্সিটিতে যখন আমি ফাইনাল ইন্টারভিউ ফেস করেছিলাম, দে আস্ক মি দ্য সেম কোশ্চেন। এবং এটা খুব কমন একটা প্রশ্ন, আমরা এটা করি। তো এই প্রশ্নটা নিয়ে আমরা আজকে কথা বল। আমার মনে আছে আমার রিটেনে একটা কোশ্চেন আসছিল, রিটেন এক্সামও তো দিতে হয়েছে, ওখানে ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশনটা ছিল। ল্যাগ্রেঞ্জিয়ান মোস্ট প্রবাবলি আপনারা হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স এ পড়েন, স্ট্যাটিস্টিক্স টু যেটা, মনে হয় কিছুই মনে টনে নেই, ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশন যেখানে স্ট্যাটিস্টিক্স টু পেয়েছেন এখনো কেউ বন্ধুরা? সরি, আপনারা কি স্ট্যাটিস্টিক্স পড়েন? ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স তো শেষ জি করে ফেলা ম্যাম। যাবে। বিজনেস স্ট্যাটিস্টিক্স এর ল্যাগ্রেঞ্জিয়ান ফাংশন করেছেন, যে একটা ফাংশন টোটালি ভেরিয়েবল গুলো আননোন, তখন চাইলে সেটাকে বের করা যায় ভ্যালু গুলো। আচ্ছা, পড়েন নাই, জানি এগুলা নিয়ে কথা নেই, ফাইন, পড়েন নাই, তো ওটা থেকে একটা প্রশ্ন করেছিল। তো আমরা চলে যাই, হোয়াই এগ্রিগেট ডিমান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং, এই প্রশ্নটার জন্য আমরা এই ছবিটা আঁকবো, ফিগার 10.4। এটা আঁকবো, এটা বলে দিলাম, খাতা একটু নোট করে রাখেন। আমরা জানি যে এগ্রিগেট ডিমান্ড কি, তারপর আরেকবার বলি, এগ্রিগেট ডিমান্ড হচ্ছে একটা দেশের জিডিপি যেটা, সেটাই এগ্রিগেট ডিমান্ড ছিল। অর্থাৎ একটা দেশের যে রিয়েল জিডিপি ডিমান্ডেড যেটা ছিল, এটা সমানটাকে আমরা এগ্রিগেট ডিমান্ড বলছিলাম। অর্থাৎ একটা দেশের এগ্রিগেট ডিমান্ড হচ্ছে গিয়ে কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার নেট এক্সপোর্টের সমান। আমার কাছে দেখে খুব ভালো লেগেছে, আমার কিছু স্টুডেন্টের প্রেজেন্টেশন বেশ পছন্দ হয়েছিল, সেখানে তারা কিন্তু এগ্রিগেট ডিমান্ডটা নিয়ে খুব সুন্দর এক্সপ্লেনেশন করেছে। তো আপনারা নোটিস করেন নাই, বাট আমি নোটিস করেছি একটা স্টুডেন্ট এগ্রিগেট ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং, এটারও একটা স্লাইড ছিল, সে সেটা বলে গেছে, মানে গুগল করেছে সব বলে গেছে, আমি আর কিছু বলি না। চিন্তা করলাম যে আমি একটা টপিকটা ভবিষ্যতে পড়াবো, তুমি এখনই পড়াই দিচ্ছে, তো এটা তো আমার জন্য ভালো। তো আহ, এটা কি হলো, তো এটা তো আমার জন্য ভালো। তো এখন চলে যে এগ্রিগেট ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং, অর্থাৎ কেন দাম স্তরের সাথে ওভারঅল ডিমান্ডের একটা ইকোনমিরও নেগেটিভ রিলেশনশিপ, এটা নিয়ে আমরা এখন কথা বলবো।
তো এটার পিছে দুইটা কারণ কাজ করে, একটা হচ্ছে ওয়েলথ এফেক্ট আর একটা হচ্ছে সাবস্টিটিউশন এফেক্ট। এটা আমি বইয়ের আছি হচ্ছে কি পেজ নাম্বার 246-এ, 246 নাম্বার পেজে আছি। তো ওখানে আপনারা এটা পেয়ে যাবেন, বা যদি বইয়ের সাথে পেজ আমার মতো করে পেজ নাম্বার না মিলে তাহলে হচ্ছে ফিগার 10.4 এর ঠিক আগের অংশটাতে পাবেন। তো আমরা যেহেতু পার্কিনের বই পড়ছি, পার্কিনের বই এটাকে ওয়েলথ এফেক্ট এন্ড সাবস্টিটিউশন এফেক্ট এই দুটো এফেক্ট বলা আছে। আপনি যদি ম্যানকিউর বই পড়েন অথবা আরো কিছু রাইটার আছে লাইক স্যালভেটর, তারপরে যে ফ্রিডম্যানের, না ফ্রিডম্যানের বইটা পড়ায় না বাংলাদেশে, স্যালভেটরের বইটা অনেক কমন ওখানে, বা একদম বেসিক ইকোনমিক্স এর কিছু বই থাকে অন্যান্য রাইটারের। তো সেই বইগুলো যদি আপনারা দেখেন সেখানে দেখবেন যে অনেক ক্ষেত্রে ওয়েলথ এফেক্টটাকে না লিখে এটাকে ইনকাম এফেক্ট বলেছে অনেক জায়গায়। তো ওয়েলথ এফেক্ট এন্ড ইনকাম এফেক্ট সেম জিনিস, এন্ড সাবস্টিটিউশন এফেক্ট সব জায়গায় সাবস্টিটিউশন এফেক্ট নামে আছে। আপনি ওয়েলথ এফেক্ট লিখলেও হবে, ইনকাম এফেক্ট লিখলেও হবে। আমি এটা বলার কারণটা হচ্ছে কি, যে স্টুডেন্ট আমার ক্লাসে ওয়াই এগ্রিগেট ডিমান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং এই স্লাইডটা কভার করেছিল, সে ইনকাম এফেক্ট লিখেছিল। তো ওইটা আসলে ভুল না, যেহেতু ওয়েলথ এফেক্ট আর ইনকাম এফেক্ট সেম জিনিস, আমি এটাকে কনসিডার করেছি। আমি এটাই বলতে চাচ্ছি ইনকাম এফেক্টটা ওকে। আগে আমি সহজ ভাষায় বলি ইনকাম এফেক্ট কি বা ওয়েলথ এফেক্ট কি, তারপরে বইয়ের ভাষাটায় বলি। ধরেন যখন প্রাইস লেভেল বাড়ে, প্রাইস লেভেল বাড়লে আপনার রিয়েল ইনকামটা কমে যায়, বা রিয়েল ওয়েলথের ভ্যালু যেটা সেটা কমে যায়। বিষয়টা কেমন? ধরেন এখন প্রাইস লেভেল যদি অনেক বেড়ে যায়, চালের দাম 10 টাকার জায়গায় 100 টাকা হয়ে যায়, আপনার ইনকাম ধরলাম 100 টাকাই আছে। আগে 100 টাকা দিয়ে আপনি 10 কেজি চাল কিনতে পারতেন, এখন 100 টাকা দিয়ে আপনি 1 কেজি চাল কিনছেন। তার মানে আপনার ইনকামের যে কেনার ক্ষমতা, এটাকে আমরা বলি পারচেজিং পাওয়ার প্যারিটি, এটা কিন্তু কমে যাচ্ছে, তার পারচেজিং পাওয়ারটা কমে যাচ্ছে। তো তখন আমরা কি করি, ইনকাম এফেক্টের কারণে যেহেতু মানে সরি মাইনাসে প্রাইস লেভেল ইনক্রিজের কারণে যেহেতু আমার ইনকামের উপর একটা এফেক্ট পড়ে বা আমার ওয়েলথের উপর একটা এফেক্ট পড়ে, তখন ওই যে একটু আগে সাদমান বলছিল যে ম্যাডাম আমি কষ্ট করে চলবো, ইয়েস আমরা তখন কষ্ট করে চলি। তার মানে আমরা আমাদের খরচটাকে কমাই বা ডিমান্ডটাকে সুইচ করি। অর্থাৎ যে জিনিসটা আমার না করলেই না, না কিনলেই না, এখন না কিনলেই না, সেই জায়গাটাতে আমরা সুইচ করে চলে যাই। যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে এখানে আনি, ধরেন প্রাইস লেভেল বেড়ে গেল, এখানে বইয়ের যে এক্সাম্পল দিয়েছে আমি সেটা নিয়ে বলবো। প্রাইস লেভেল বাড়া মানে কিন্তু আপনার যে ওয়েলথ ছিল, ওয়েলথ বলতে আমি এখানে আপনার ব্যাংকে থাকা টাকা বোঝাচ্ছি, আপনার ধরেন একটা ডায়মন্ডের রিং আছে আমি সেটা বোঝাচ্ছি, বা আপনার হচ্ছে একটা বন্ড প্রাইস বন্ড কেনা আছে আমি সেটাকে বোঝাচ্ছি। তো এরকম ধরেন আপনার যে ইনকাম ছিল বা যাই ছিল সেগুলো কিন্তু সবই ওভারঅল কমে গেল। এখন এটা যখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বাঁচাইছে, কারেন্ট চলে গেল আমার বাসায়, বাট আবার হচ্ছে কি মোবাইল ডেটাতে তো ডিসকানেক্টেড হইনি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো যেটা হচ্ছে যে আপনার ইনকাম কিন্তু কমে গেল, মানে আপনার যে ব্যাংকে যে টাকা ধরেন 1 লাখ টাকা ছিল, ওই একই তো জিনিস, ব্যাংকে আপনি 1 লাখ টাকা রেখেছেন, কিন্তু ধরেন 1 লাখ টাকা দিয়ে আপনি আগে 100 কেজি চাল কিনতে পারতেন, জাস্ট বোঝার জন্য বললাম 100 কেজি চাল কিনতে পারতেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 1 লাখ টাকা দিয়ে তো 100 কেজি চাল কিনতে পারবেন, যেহেতু চালের দাম প্রায় 10 গুণ বেড়ে গেছে, এখন দেখা যাচ্ছে আপনি 10 কেজি চাল কিনতে পারছেন। তার মানে কিন্তু 1 লাখ টাকার ডিভ্যালুয়েশন হচ্ছে, মানে টাকা 1 লাখ আছে ঠিকই, কিন্তু 1 লাখ টাকা দিয়ে আপনি আগের মতো ওয়েল অফ নাই, ওয়েলদি আর নাই। দিস সিচুয়েশন অ্যাকচুয়ালি কল ইনকাম এফেক্ট, অর্থাৎ when there is increase in price, there is it has some impact on your wealth or on your income. So তখন আমরা কি করি, তখন আমরা অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করি, তখন আমরা যেটা না করলেই না, যে ওই যে আমার ধরেন আমার মাসে চলতে আমি খাই 5 কেজি চাল, ধরে নিলাম 5 কেজি চাল কিনলে আমার ফ্যামিলির হয়ে যাচ্ছে, তখন আমি চিন্তা করবো না 5 কেজি থেকে একদম তো না খেয়ে থাকা যাবে না, হয়তো 5 কেজির জায়গায় আমি 3 কেজি চাল কেনা শুরু করলাম। তারপরে ধরেন আমার মনে হলো যে আমি একটা সাইকেল কিনতে চাই, হ্যাঁ, অনেকদিন ধরে চিন্তা করছি একটা সাইকেল কিনবো, তখন চিন্তা করবো যে না সাইকেলও কেনার দরকার নেই, যেহেতু জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আমি আর সাইকেল কেনাও বাদ দিয়ে দেবো, সাইকেলও কিনবো না, সাইকেল যখন আমার হাতে টাকা আসবে তখন কিনবো। তারপরে ধর আমি চিন্তা করছিলাম যে আমি মিরপুরে 1 বেডরুম একটা ফ্ল্যাটে থাকি, আমি একটু বড় 2 বেডরুম একটা ফ্ল্যাটে যেতে চাচ্ছিলাম, প্ল্যান ছিল। কিন্তু যখন দেখলাম যে না আমার ইনকামটা তখন আমি 2 বেডরুম ফ্ল্যাটে যাওয়ার চিন্তা ভাবনা কিন্তু একদমই বন্ধ করে দিলাম। ওকে,
তো এই যে এইভাবে যখন ইনকামটা অ্যাডজাস্ট করছি, তার মানে বুঝাচ্ছে কি, দেখেন হায়ার প্রাইসে কিন্তু আমি অনেক কম ডিমান্ড করছি। আমি জাস্ট এটাই বুঝাতে চাচ্ছি যে আমার যখন প্রাইস লেভেলটা অনেক হাই, লাইক ই ই প্রাইম পয়েন্টে আমরা যেখানে অনেক হাই প্রাইস লেভেল দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু আমি আমার ডিমান্ডটা খুব কম করছি, মাত্র 12 ইউনিট ধরেন আমি এখানে ডিমান্ড করছি। তো আমরা এই কাজগুলো কিন্তু করে থাকি, অর্থাৎ হাই প্রাইসে ওভারঅল ইকোনমিতেও কিন্তু আমরা কমই কিনি। এখন নিজেই নিজেকে প্রশ্ন করেন যে জিনিসপত্র যদি দাম বাড়ে আপনি কি বেশি বেশি কিনেন? আপনি কিন্তু বেশি বেশি কিনেন না। তেমনি প্রত্যেকটা মানুষই বেশি বেশি কিনে না, এই সিচুয়েশনটাই হয়। তো এটাকে আমরা হচ্ছে কি আপনার ইনকাম এফেক্টের মধ্যে এইভাবে নিয়ে আসি। এবার আসি বইয়ে কি বলছে সেটাতে যাই। বইয়ে ইনকাম বা ওয়েলথ এফেক্টে যেটা বলছে একই জিনিস, যে when price rises but the other thing remaining same, মানে ওই যে বললাম প্রাইস রাইজটাই আমাদের এখানে কনসার্ন, the real wealth decrease, that means the value of your wealth, the value of your income will decrease when the real wealth is the amount of money। তারপরে কি বলছে শুনেন, real wealth is the amount of money in the bank or bonds, যে যেগুলা বলছে এটা, এটা মেজারমেন্ট এটা কি কমে যাচ্ছে এটা বলছে। So they can buy less thing now, এটাই বলছে। And তারপরে বলছে যে people save and hold money, bonds and stock for many reasons। হ্যাঁ, one reason is to build up the funds for education expenses, or fund for meet the possible medical expenditure or big bills। তো যখন আমরা দেখতে পাচ্ছি যে if the price level rises the real wealth decreases, মানে আমার যে ভ্যালু যেটা ছিল ডিভ্যালুয়েট হয়ে গেল, ভ্যালুটা কমে গেল, people try to restore their wealth। হ্যাঁ, রিস্টোর বলতে এখানে বুঝাচ্ছে যে রিডিস্ট্রিবিউট, অ্যাকচুয়ালি দে ট্রাই টু রিডিস্ট্রিবিউট, বিকজ তার ইনকাম ইনক্রিজ করছে না, কিছুই হচ্ছে না, কিন্তু তার তো হচ্ছে কি চলতে হবে, সে তার ওয়েলথটা থেকে চলার চেষ্টা করে, মানে ইনকাম ভেঙে আমরা চলার চেষ্টা করি। সো দ্যাট দেয়ার ইজ এ ডিক্রিজ ইন দ্য কনজাম্পশন, ইন ডিক্রিজ ইন এগ্রিগেট ডিমান্ড, অর্থাৎ এইরকম সিচুয়েশনে আমরা সবাই কনজাম্পশন ডিক্রিজ করি, এবং এটা কিন্তু সর্বক্ষেত্রে এগ্রিগেট ডিমান্ডটাকে ফল করে। অর্থাৎ ইনকাম বাড়লেই আমাদের হচ্ছে গিয়ে সরি প্রাইস লেভেল বাড়লেই, অর্থাৎ একটা দেশে প্রাইস লেভেল বাড়লে ওভারঅল সবাই এগ্রিগেট ডিমান্ডটা কমায় দেয়। যেমন এখানে একটা মারিয়া নামে মেয়ে, তারই ওয়েলথ এফেক্ট নিয়ে কথা বলেছে। মারিয়ার কথা কি বলেছে, বলছে যে মারিয়ার ইনকাম ছিল হচ্ছে গিয়ে যাই, সে 20,000 রুবল, সে রাশিয়াতে থাকে, মস্কো রাশিয়া। তো সেখানে হচ্ছে কি সে পুরো সামার মিলিয়ে সে 20,000 রুবল সেভ করেছে। হ্যাঁ, রুবল ইজ দ্য কারেন্সি অফ রাশিয়া। And she planned to go attend graduation school। এই টাকাটা দিয়ে সে গ্রাজুয়েশন স্কুল অ্যাটেন্ড করার প্ল্যান করছে, এবং she wants to finish her economics degree। এবং ইন দ্য মিন টাইম তার হচ্ছে গিয়ে মাথায় একটা টার্গেটও ছিল যে সে হচ্ছে গিয়ে একটা বাইসাইকেল, এরকম একটা কথা এখানে বলা আছে না, এটা বাদ দিয়ে দিচ্ছে নতুন এডিশন। আচ্ছা, এখন কি হলো, রাশিয়াতে প্রাইস লেভেল ইনক্রিজ করলো হচ্ছে কি 100%, এটাই বলো প্রাইস লেভেল হ্যাজ ইনক্রিজ ইন রাশিয়া 100%। তো মারিয়া যে ডিগ্রিটা 20,000 রুবলে কন্টিনিউ করতে পারতো, ডিগ্রিটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে 20,000 টাকা লাগতো, এখন সেটা হয়ে গেল হচ্ছে কি 40,000 টাকা। তার তো ইনকাম বাড়ে নাই। সো তার তাহলে কি হলো, তাহলে এখন তাহলে আরো তার অতিরিক্ত 20,000 টাকা লাগবে না, যেটা দিয়ে সে তার ডিগ্রিটা কমপ্লিট করতে পারবে। তখন সে কি করলো, এই যে এটাই বললো, তখন মারিয়া টাকা সেভ করার চেষ্টা করলো। কিভাবে সেভ করছে দেখেন, বললো মারিয়া সেভ ইভেন মোর অ্যান্ড কাটস আর কারেন্ট স্পেন্ডিং টু দ্য বেয়ার মিনিমাম। অর্থাৎ এখন প্রেজেন্ট টাইমে তখন মারিয়া যেহেতু ডিগ্রিটাকে অ্যাচিভ করতে গেছে, প্রাইস লেভেল ইনক্রিজ করে গেছে, এবং সে যেহেতু অ্যাডজাস্ট করতে পারছে না, সো তার এক্সপেন্ডিচারটাকে সে কাট করলো, বা পুরোপুরি যেটাকে বলা যায় যে সে তার খুবই বেয়ার মিনিমাম যতটুকু অ্যামাউন্ট দিয়ে সে চলতে পারে সেভাবে চলার চেষ্টা করছে, এবং সেখানে হচ্ছে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে। তো এটাই হচ্ছে ইনকাম এফেক্ট বা ওয়েলথ এফেক্ট যেটাই বলেন সেটা। এবার আসেন সাবস্টিটিউশন এফেক্ট, জাস্ট লাইক দ্য সেম। সাবস্টিটিউশন এফেক্টে আমাদের যেটা হয়, আমরা সাবস্টিটিউট করেছি, যখন দেখি যে আমার জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, আমি ওই টাকা এফোর্ড করতে পারছি না, আমি ডিমান্ড কমাই দিই, এবং যদি একদম তো ওই যে বলে বেয়ার মিনিমাম চলতে গেলেও তো আমাকে কিছুটা সাবস্টিটিউট করতে হবে। তো সাবস্টিটিউট বলতে বোঝায় যে প্রোডাক্ট গুলো সিমিলার লেভেল অফ ইউটিলিটি আপনাকে প্রোভাইড করবে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কি সাবস্টিটিউট। ফর এক্সাম্পল পেপসি কোকা কোলা দে আর সাবস্টিটিউট, বা পেপসি মোজো
পার্সিপলা দে আর সাবস্টিটিউট। তারপরে হচ্ছে গিয়ে তারপরে আমি যদি বলি যে আপনার হচ্ছে চাল আর ডাল, চাল আর গম বা চাল আর রুটি, এগুলো হচ্ছে সাবস্টিটিউট। fruits and fruit, different types of fruits, they are substitute. Vegetables এর মধ্যে ধরেন আলুও যা, সাপোজ হচ্ছে বেগুন, ব্রিঞ্জাল, তারপরে টমেটো, পটেটো, এগুলা হচ্ছে সাবস্টিটিউট, এগুলো বলতে চাচ্ছি। তো সাবস্টিটিউট এফেক্ট এটা বলছে, মারিয়ার এক্সাম্পল দিয়ে বলেছে, ওই জন্য বলছি মারিয়ার সাবস্টিটিউশন এফেক্ট। যেহেতু সে চিন্তা করলো যে সে প্রাইস লেভেল বেড়ে গেছে এবং তাকে সার্ভাইভ করতে হবে, ইনকাম তো তার বাড়ে না, সো সে সাবস্টিটিউট করে ফেলবে একটা ডিমান্ডের জায়গায়, যে ডিমান্ডটা বেয়ার মিনিমামে চলার জন্য তার হইলই না তাই। যেমন হচ্ছে কি মারিয়ার যা ইনকাম ছিল, সেই ইনকামে সে চিন্তা করেছিল যে সে একটা স্কুটার কিনবে, মোটর স্কুটার বা যে স্কুটি যেটাকে আমরা বলি। যেহেতু অনেক প্রাইস লেভেল হাই, ইন্টারেস্ট রেটও হাই, ব্যাংক থেকেও সে লোন করতে পারছে না, তো সে চিন্তা করলো তার একটা ওল্ড স্কুটার আছে বা ওল্ড একটা বাইসাইকেল আছে, এটা দিয়ে সে আরো 1 বছর চালাচ্ছে। অর্থাৎ তার একটা ডিমান্ড করার কথা, সে সেই ডিমান্ডটা করলোই না, কারণ এই প্রেজেন্ট সিচুয়েশন সে চলতে পারছে না। এরকম করলো। বা ধরেন সাপোজ যদি মারিয়া ওই সময় আহ ধরেন 2 বেলা, 1 বেলা হচ্ছে কি বাসার বাহিরে খায়, আর 2 বেলা হচ্ছে বাসায় সাপোজ ফ্রাইড রাইস বানিয়ে, আমি জাস্ট বোঝার জন্য বলছি। সাবস্টিটিউশন এফেক্টটা সে কি করবে, সাবস্টিটিউট করবে, অতিরিক্ত কনজাম্পশনটাকে সাবস্টিটিউট করবে, বা বেসিক কনজাম্পশনটাকে সে বেয়ার মিনিমামে নেবে। সে করলো যে তার হচ্ছে ইনকামটাকে সে একদম বেয়ার মিনিমামে নেওয়ার জন্য উনি এটা করলেন যে উনি হচ্ছে কি আপনার ইয়াতে গেলেন, উনি বললেন যে ঠিক আছে আমি আহ, এখন থেকে ফ্রাইড রাইস খাবো না, বাসায় একদম স্টিম রাইস, নর্মাল যে রাইস যেটা সেটা খাবো। বা হচ্ছে কি 1 বেলা বাসায় বাহিরে খেতে, সেটা খাবো না, বাসায় খাবো। এই যে এইভাবে আমরা আমাদের কনজাম্পশনটা কমাই। সো এই দুটো রিজনকে আমরা খুব ইজিলি বুঝতে পারি যে ইনকাম এফেক্ট দিয়ে বলেন বা সাবস্টিটিউশন এফেক্ট দিয়ে বলেন, হাই প্রাইসে আমরা কম কিনি, বাট লো প্রাইসে আমরা সবাই, আমি কিন্তু প্লুরাল ফর্মে বলছি, সবাই বেশি কিনি। সো দ্যাটস ওয়াই the overall demand, that means aggregate demand also has negative relationship with price, and a negative relationship with the price level. That's why the aggregate demand curve, just like the normal demand curve, it's a downward slope. So that's it from the macro syllabus. পুরা ফাইনালের জন্য এতটুকু ছিল, এতটুকু না, অনেক কিছু পড়েছে আলহামদুলিল্লাহ। এবার আমি ম্যাক্রো ক্লাসটা নিয়ে অনেক হ্যাপি, বিকজ আপনারা যতই দুষ্টুমি করেন না কেন ক্লাসে, আমি অনেক আমার যে যে টপিক গুলো আমি পড়াতে চেয়েছিলাম আমি আলহামদুলিল্লাহ পড়াইতে পেরেছি। সো কারো কোনো কোশ্চেন থাকলে ইউ মে আস্ক মি। ম্যাম আমার একটু কোশ্চেন ছিল। জি বলুন। ম্যাম আমাদের যে কোশ্চেনটা ছিল যে হাউ ডাজ গভর্নমেন্ট মেইনটেইন ফিসক্যাল পলিসি, হুম, এই কোশ্চেনটার আন্ডারে তাহলে আমরা কিভাবে মানে অ্যান্সারটা কিভাবে করবো ম্যাম? কোশ্চেনটা একটু পুরোটা বলবেন আমাকে, তাহলে আমার জন্য একটু সুবিধা জি হবে ম্যাম বুঝতে। বলছি। ম্যাম হাউ ডাজ গভর্নমেন্ট মেইনটেইন ফিসক্যাল পলিসি, how হুম, does using the fiscal policy through taxes on personal and corporate income affects aggregate demand and employment? আচ্ছা, খুবই সুন্দর, কোশ্চেনে পুরো বলা আছে। আচ্ছা, প্রথম কথা বলছে কি, হাউ ডাজ গভর্নমেন্ট মেইনটেইন দ্য ফিসকাল পলিসি টু কন্ট্রোল ওই যে ওটা। আমরা তো এটাই দেখতে পাচ্ছি, গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট মেইনটেইন ফিসকাল পলিসি কিভাবে মেইনটেইন করছে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ায় কমায় না। তা আপনি বলবেন যে গভর্নমেন্ট মেইনটেইনস দ্য ফিসকাল পলিসি থ্রু ইনক্রিজিং অর থ্রু কন্ট্রোলিং দ্য গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। অর আপনি যদি এক্সপেনশনে দিতে চান তাহলে বলবেন ইনক্রিজ ইন দ্য গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, আর যদি কন্ট্রাকশনে দিতে চান তাহলে ডিক্রিজ ইন দ্য গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। দেন প্রসেস গুলো বলবেন। তো যখন দেখা যাবে যে when you are talking about the government expenditure in contractionary fiscal policy, automatically the tax burden, the tax burden এর জায়গায় কিন্তু কর্পোরেট ট্যাক্স or any kind of tax আছে, ওটা বাড়ে। আবার ট্রান্সফার পেমেন্টটা কমে যায়। সো কর্পোরেট ট্যাক্স যখন এগুলো বাড়ছে, ওভারঅল ইকোনমিতে তখন গভর্নমেন্ট সো দ্যাট দ্য ইনভেস্টমেন্ট উইল লো, when the investment will low there will be no employment generation. So for contractionary fiscal policy, employment generation will decrease, but the inflation rate that will decrease too. Then the opposite of contractionary is expansionary fiscal policy. সেখানে বলবেন যে when there is expansionary fiscal policy, government increase the government expenditure. So when government increase the government expenditure,
মানে একদম এটা নর্মালি যেটা হয় যে আমাদের হচ্ছে গিয়ে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ছে, সো আমার ট্যাক্স বার্ডেন কমে যাচ্ছে, তখন বলবেন দেন ইন দিস কেসেস দ্য এমপ্লয়মেন্ট উইল জেনারেট। কারণ মেইন কথা হচ্ছে কি আমি দুটো এক্সপ্লানেশনই চেয়েছি, কিন্তু পয়েন্ট গুলো বলে দিয়েছি যে আমরা যে আমাদের যে এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে এটাও বলতে হবে, দুইটার কোনটাতে এমপ্লয়মেন্ট জেনারেট হয়, কোনটাতে এমপ্লয়মেন্ট ফল করে, আর কোনটাতে ট্যাক্স বার্ডেন বাড়ে, কোনটাতে ট্যাক্স বার্ডেন কমে, এতটুকু জায়গায় আপনি মেনশন। ওকে ম্যাম। ম্যাম আরেকটা কোশ্চেন ছিল। জি বলুন। ম্যাম এই যে কোশ্চেনটা ছিল যে হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড শিফট ইন এগ্রিগেট ডিমান্ড কার্ভ, হাউ ডু চেঞ্জেস ইন এক্সপেকটেশন, ফিসকাল পলিসি, মনিটারি পলিসি চেঞ্জ দ্য এগ্রিগেট ডিমান্ড কার্ভ। এখানে ম্যাম আমরা কি অনলি ওই যে ফিগারটার নিচে ডিক্রিজ হলে কি হবে, ইনক্রিজ হ্যাঁ হলে হ্যাঁ অতটুকু হ্যাঁ হ্যাঁ, এক্সপ্লেনেশনই করবো? এতটুকু দিলেই হবে, এটা অত বড় করে দেওয়া দরকার নেই। এক্স্যাক্টলি, মানে আপনি যদি হচ্ছে গিয়ে মানে জাস্ট হচ্ছে এই যে আজকে যেটা পড়ালাম, আমি ছবিটা আরেকবার দেখাচ্ছি। আহ আজকে যে জায়গাটা দেখালাম, যখন আমি হচ্ছে শিফটের জায়গাটা দেখাচ্ছিলাম, তখন দেখবেন যে ওই যে 5টা পয়েন্ট ছোট ছোট করে লেখা ছিল না, ঠিক এইভাবে লিখলেই হবে, কারণ এই মনিটরি পলিসি তো ব্যাখ্যা আপনি দিবেনই। এই যে আমরা 10.5 ফিগারটা পেলাম না, 10.5 এর নিচে কিন্তু এই যে পয়েন্ট গুলো সুন্দর করে এখানে দেওয়াই আছে, হাতে এখান থেকেই দিবেন, এই 4টা পয়েন্ট ধরে ধরে বললেই হবে। এইটার আর মানে ব্যাখ্যা দরকার নাই, কারণ হচ্ছে এটার ব্যাখ্যা যে ফিসকাল পলিসির ব্যাখ্যা আপনি দিবেন, ফিসকাল পলিসিতে আপনি আলাদা কোশ্চেন করতেই পারি, সেখানে বলবেন মনিটরি পলিসি আলাদা দিব, আর এক্সপেক্টেড ফিউচার প্রাইস এতটুকু, এটার বেশি বাহিরে বলার কিছু নাই। তবে হ্যাঁ, এই কোশ্চেন দেওয়া মানে কিন্তু এই ছবিটা আঁকতে হবে। এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই থেকে প্রশ্ন করা মানে ছবি আঁকবো। ওকে ম্যাম। আর কারো কোনো প্রশ্ন আছে? ম্যাম এগ্রিগেট ডিমান্ড ডাউন ওয়ার্ক স্লোপিংটা একটু বলবেন ম্যাম? আচ্ছা, এগ্রিগেট ডিমান্ড ডাউনওয়ার্ড স্লোপিং বলতে বোঝাচ্ছে যে এগ্রিগেট ডিমান্ডের নেগেটিভ রিলেশন আছে প্রাইসের সাথে। তো প্রাইসের সাথে নেগেটিভ রিলেশনশিপ থাকার কারণে এটা হচ্ছে গিয়ে নিচের দিকে চলে যায়, অর্থাৎ ঋণাত্মক একটা সম্পর্ক দেখায়। এটা ডিমান্ড কার্ভের ক্ষেত্রেও ছিল, কিন্তু ডিমান্ড আমরা আসলে ইন্ডিভিজুয়াল ডিমান্ড দিয়ে চিন্তা করতাম, ইন্ডিভিজুয়াল ডিমান্ড এটা ব্যাখ্যা করা খুব সহজ। দাম বাড়লে ইউজুয়ালি আমি কম কিনতে চাই, আর দাম কমলে আমি ইউজুয়ালি বেশি কিনতে চাই, কিন্তু ওভারঅল ইকোনমিতেও যে সেম সিচুয়েশনটা হয়, এটা আসলে খুব সারপ্রাইজিং। তো এটার জন্য দুইটা টার্ম দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি, একটা হচ্ছে ওয়েলথ এফেক্ট, আর একটা হচ্ছে সাবস্টিটিউশন। আমি একটু যেহেতু এটা শেষই করলাম, আমি জাস্ট একদম শর্টকাটে বলি। ওয়েলথ এফেক্টে বলছে যে ইনফ্লেশন বাড়া মানে কিন্তু আপনার টাকার মূল্য কমে যাওয়া, বা আপনার অ্যাসেটের মূল্য কমে যাওয়া, যে যেই টাকা দিয়ে বা যে অ্যাসেট দিয়ে আপনি সার্ভাইভ করবেন সেটা কিন্তু ভ্যালু কমে যাচ্ছে ওয়েলথ এফেক্ট হলে, সরি ইনফ্লেশন হলে বা জিনিসপত্রের দাম বাড়লে। তখন আপনি কি করবেন, তখন আপনি করবেন যে একদম বেয়ার মিনিমামে চলার চেষ্টা করেন। ধরেন আপনার যদি টাকা ফিক্স থাকে, ধরেন চালের কেজি 10 টাকা হলে আপনার ইনকাম যদি 100 টাকা হয়, আপনি মাসে 10 কেজি চাল কিনে খেতে পারেন। কিন্তু 100 টাকাই আপনার ইনকাম আছে, কিন্তু চালের কেজি ইনফ্লেশনের কারণে 10 টাকা থেকে হয়ে গেল 50 টাকা, তখন কিন্তু আপনি মাসে আর 10 কেজি চাল কিনে খেতে পারছেন না, তো আপনার 100 টাকায় ইনকাম, সাথে 2 কেজি চাল কিনে খেতে পারেন, এরকম হবে। এই সিচুয়েশন আপনি কি করবেন? ইনকাম এফেক্ট বলছে এই সিচুয়েশনে আপনি আপনার ডিমান্ডটাকে শ্রিঙ্ক করবেন, এমন ভাবে শ্রিঙ্ক করবেন যে যতটুকু না কনজাম্পশন করলেই না, আপনি হয়তো হিসেব করে দেখলেন যে আপনার মাসে 1.5 কেজি চাল কিনলেই হয়, বাকিটা আপনার না কিনতে হয়, আপনি কিনবেন না, তখন আপনি সেভাবে চলবেন। বা আপনি চিন্তা করলেন যে মাসে আপনি একবার সিনেমা দেখতে যাইতেন, যেখানে আপনার কিছু টাকা খরচ করতে, সেই টাকাটা খরচ করবেন, এইভাবে চলবেন। তো তার মানেটা কি? তার মানে একই তো দাঁড়াচ্ছে যে দাম বাড়লে আমরা কিন্তু এনি হাও আমার ডিমান্ডটাকে অ্যাডজাস্ট করছি, মানে আমি আমার ডিমান্ডটাকে কমাই দিচ্ছি। আর সাবস্টিটিউশন এফেক্টে বলছে একই জিনিস, দাম বাড়লে যেটা আমি আমার ডিমান্ডটাকে অ্যাডজাস্ট করছি, অ্যাডজাস্টমেন্টের বিষয়টা অনেকটা এরকম থাকে, আমি সাবস্টিটিউট করছি। যেমন এখন তো পেপসি আমরা বয়কটই করেছি, পেপসি কোকা কোলা বয়কট কোকা কোলা বয়কট পেপসি থাকবে, এটা নিয়ে কথা নেই। কিন্তু মাঝখানে পেপসি কোকা কোলা কিন্তু অনেক মানে এরা যে ব্র্যান্ড, এদের একটা খুব ব্র্যান্ড ভ্যালু দেখিয়েছে, অনেক দাম বাড়িয়ে দিয়েছে। তখনও কিন্তু আমরা দেখা গেছে যে আমরা লোকাল প্রোডাক্টের দিকে কিন্তু ঝুঁকে গিয়েছিলাম, আমরা বেশ লোকাল প্রোডাক্ট কনজিউম করেছি। তো ওটাই বলতে চাচ্ছিলাম যে আপনার হচ্ছে গিয়ে যদি এমন হয়, অনেক ক্ষেত্রে আমরা যেটা করতে পারি বা আমরা যেটা করি, সেটা হচ্ছে গিয়ে যে আমরা সাবস্টিটিউট, এই সিচুয়েশনটা কিন্তু হয়। আচ্ছা, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিব, তারপর একটু ক্লাস নিয়ে কথা বলবো। আমার যাদের অ্যাটেন্ডেন্স নিয়ে মানে
কনফিউশন আছে, আমি just তাদের রোলটা কল করবো। আকাশ আছে ক্লাসে, তানজিম ফারহাত আকাশ। জি ম্যাম। ওকে। মোহাম্মদ বিন মুস্তফা। মোহাম্মদ বিন মুস্তফা। আচ্ছা, যাদের মাইক্রোফোনের প্রবলেম হ্যান্ড রেজ করুন। মোহাম্মদ বিন মুস্তফা অ্যাবসেন্ট। আবিদ হাসান রূপককে পাই নাই, থাকলে আমাকে বলবেন যাদেরকে অ্যাবসেন্ট করে দিয়েছেন। নাজনীন আছেন, রুদ্র সাহা প্রেজেন্ট, রাবিদ, সাদমান প্রেজেন্ট, তানজিল প্রেজেন্ট, রুমেল হোসেন তো নাই, ফজলে রাব্বি। ইয়েস ম্যাম, ফজলে রাব্বি। ঠিক আছে, মেহেদি হাসান রবিন, জাওয়াদুল হাসান প্রেজেন্ট, আশা আক্তার, Yes, ma'am. নিসা, সাইমা সুলতানা নিসা। আচ্ছা, সাফিয়া প্রেজেন্ট, রহমতুল্লাহ, রহমতুল্লাহ, হিরণময় তামান্না প্রেজেন্ট আছেন, ফারসা হালিম আছে, Yes, ইকরামণি, ma'am. ইকরামণি, নিপা, নিপা মনে হয় ছিল, Present, ma'am. নিপা, সামিহা প্রেজেন্ট ছিল, মেহেদি হাসান, মেহেদি হাসান পাইনি, আরিয়া, মারিয়া মাহবুবা, মারিয়া মাহবুবা, ম্যাম জান্নাতুল আখি ছিল, মেবি ও নেট কানেকশনের প্রবলেম। মারিয়া মাহবুবা, আচ্ছা, জান্নাতুল ফেরদৌস পেয়েছে, দাওয়াত ছিল, তিন নাই, সোহাগ মিল্কিনে, শাহরিয়া ওমর ফাহিম, হাসিবুল হাসান শান্ত, শাহজাদা আরমান। প্রেজেন্ট ম্যাম। কি শান্ত? জি ম্যাম, শান্ত। শাহজাদা আরমান, শিহাব চৌধুরী, মুশফিক প্রেজেন্ট, দিহান, মিতু রানী সুপ্রধান নাই, হাবিবুর রহমান, ইয়েস ম্যাম। শাওন মিয়া প্রেজেন্ট আছে, আচ্ছা, অন্য হাবিবার আছে, রিমা প্রেজেন্ট আছে। ওকে, এমন কেউ আছে যে আমি প্রেজেন্ট দিতে দেখে নেন, দাও আমি প্রেজেন্টটা দেই নাই, ভুল হয়ে গেছে, জাস্ট হ্যান্ড রেজ করবেন। ঠিক আছে, সো আমি ক্লাসটা খুব বেশি কন্টিনিউ করবো না, জাস্ট 2 মিনিট। ফাইনাল কোশ্চেনের ক্ষেত্রে আপনাদের যেটা হবে, আমি আমি অলরেডি একটা হিন্টস দিয়ে রেখেছি। আপনাদের একটা ম্যান্ডেটরি পার্ট থাকবে, যেখানে হচ্ছে আপনাদের ম্যাথস, যেটা আমরা করেছি, আমরা একটাই ম্যাথ করেছি, ওই ম্যাথটা যাতে আপনারা ঠিকঠাক মতো করবেন, মানে ওই ম্যাথটা আপনার ম্যান্ডেটরি মাথায় রাখবো। দিহান ছিলেন না, দিহানের অ্যাটেন্ডেন্স তো দিন। আচ্ছা, দিহানেরটা দেই না, দিহানেরটা দিয়ে দিব। তো আমরা হচ্ছে কি, আমাদের যেটা হবে যে ম্যান্ডেটরি যে পার্টটা ছিল, সেই পার্টটাতে আমরা আমাদের ম্যাথটা পাবো। তো আমাদের প্রথমেই যে পোর্শন, যেটা আমরা হচ্ছে ইনফ্লেশন করেছিলাম, ইনফ্লেশনের ক্লাসটায় আমরা ইনফ্লেশনের ম্যাথটাই পড়বো, এবং ইনফ্লেশন কেন একটা দেশের জন্য প্রবলেম, এটা নিয়ে আমরা স্টাডি করেছিলাম। খুবই সহজ জিনিস, যে বেশ কিছু ঝামেলা, যে জিনিসপত্রের দাম বাড়ে, তাই বলে সোশ্যাল মানে কনফ্লিক্ট বাড়ে, এবং এটা বলেছেন যেটা অনলাইন কন্টেন্ট থেকে আমরা যাতে পড়ে নিই। তো ওই জায়গাগুলো, অর্থাৎ আমরা হচ্ছে গিয়ে খুব নর্মাল ভাবে আমরা হচ্ছে গিয়ে ওয়াই ইনফ্লেশন ইজ এ প্রবলেম, এটা বানায় লাগবে, জিনিসপত্রের দাম বাড়লে সমস্যাটা কি হয়, এগুলা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমরা স্টার্ট করলাম হচ্ছে চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10-এ আমরা যখন আসলাম, চ্যাপ্টার 10-এ আপনাদের মনে হয় মনে আছে যে এগ্রিগেট সাপ্লাই দিয়ে আমি স্টার্ট করেছিলাম। এগ্রিগেট সাপ্লাইয়ে দুইটা জায়গা থেকে প্রশ্ন করা যায়, একটা হচ্ছে দ্য বেসিক ডিফারেন্স বিটুইন লং রান এগ্রিগেট সাপ্লাই এন্ড শর্ট রান এগ্রিগেট সাপ্লাই। আমরা দেখেছিলাম যে লং রান আর শর্ট রানে ওনারা কিন্তু দেখতে একরকম না। এই দুটো ভালো করে অবশ্যই করবেন, এবং দুইটা ডেফিনেশন কাছাকাছি, কিন্তু এক জায়গায় আমরা হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশনটাকে কনস্ট্যান্ট রাখে, আর এক জায়গায় হচ্ছে এটাকে শাফল করে, এটার জন্যই দুইটা দুই রকম হয়, এই দুইটা বললেই হবে। এরপরে ছিল শিফট ইন এগ্রিগেট সাপ্লাই। আমরা দেখেছিলাম যে এটা সহজ ছিল, এগ্রিগেট সাপ্লাইটা শিফট করে যাচ্ছিল। তো রিজন গুলো আমি ক্লাসে খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছি, আমার মনে আছে যে একদম ধরে ধরে কোয়ান্টিটি অফ লেবার, তারপরে হচ্ছে টেকনোলজি, তারপরে হচ্ছে প্রোডাকশন, কস্ট অফ দ্য প্রোডাকশন, এরকম কতগুলো পয়েন্ট ছিল, সেগুলো ধরে ধরে কথা বলেছিলাম। তো ওইভাবেই এটার অ্যান্সার। এগ্রিগেট ডিমান্ডে দুইটা প্রশ্নের মধ্যে একটা কমন বলেই দিলাম যে আমি দিবই, সেটা হচ্ছে ওয়াই এগ্রিগেট ডিমান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং, অবশ্যই করবেন। আর আরেকটা প্রশ্ন হতে পারে, হোয়াটস দ্য রিজন ফর শিফট ইন এগ্রিগেট ডিমান্ড। ওটা রিজন গুলো আপনাদের কাছে সহজ মনে হবে, কারণ হচ্ছে গিয়ে
আপনার ডিমান্ডের রিজন গুলো, যেটা ফিসকাল পলিসি মনিটারি পলিসি, এটা আমরা আলাদা করবো। আচ্ছা, ফিসকাল পলিসি মনিটারি পলিসি থেকে ফিসকাল পলিসি পড়ানোর সময় আমি অনেক কিছু পড়িয়েছি, মানে অনেক কিছু বলতে বুঝেছি যে বাজেট কি, বা ডেফিসিট বাজেট, সারপ্লাস বাজেট, ব্যালেন্স বাজেট, বাংলাদেশের বাজারের টাইমলাইন কেমন, ইউএস এর বাজেট, এগুলা কিছুই পড়তে হবে না, এগুলা জাস্ট আমাদের নলেজ পারপাস। আমরা এখান থেকে শুধুমাত্র কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি এবং আপনার এক্সপেনশনারি ফিসকাল পলিসি, অর্থাৎ পলিসি গুলি বুঝবো কিভাবে কাজ করে এবং অ্যাপ্লাই কিভাবে করা যায়, এটা পড়বো। আর হচ্ছে কি আপনার মনিটারি পলিসিতে যেটা হবে, যে মনিটারি পলিসিতে আমরা টেবুলার ফর্মে শিখেছিলাম। আমি এটা পরীক্ষাও দিয়েছিলাম, কিন্তু পরীক্ষা আমি দেখেছি যে আপনারা হচ্ছে সে টেবিলটা রেখে দিয়েছেন, টেবিলটার ব্যাখ্যা দিতে, ব্যাখ্যাটাকে একটু সোজা ভাষায় ব্যাখ্যা দিতে, তখন আমি জাস্ট এখন বলা যাবে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইনক্রিজেস সো দ্যাট tax burden decreases. After that, there will be more transfer payment. So people income will increase. Uh, Impact on the bank fund, so bank fund will increase to এইভাবে একদম সিম্পল সেন্টেন্সে আপনি পুরো টেবিলটা ব্যাখ্যা দিন, তাহলেই হচ্ছে হবে। কোশ্চেন কিছুটা হচ্ছে গিয়ে, আমি তো অবশ্যই এটা যেহেতু ম্যাক্রো কোশ্চেন একটু বড় হয়, এটা বলেই দিচ্ছি, ফাইনাল কোশ্চেন ডিসক্রিপটিভ বড় আছে, নেগেটিভ ভ্যালু আসতে পারে, স্পেশালি আপনি যখন ইনফ্লেশন বের করবেন, নেগেটিভ ইনফ্লেশন মানে ডিফ্লেশন দেখা দিতে পারে। নেগেটিভ ভ্যালু আসলে ভয় পাওয়ার কিছু নাই, ওটা নিয়ে অ্যাজ ইট ইজ না। তারপর কারো কোনো অসুবিধা হলে আমি মেসেঞ্জার গ্রুপ আছে, অথবা বেটার হচ্ছে কি আপনাদের গুগল ক্লাসরুম, ওখানে পোস্ট করবেন, আমি চেষ্টা করবো সলভ। আর আমি 24 ম্যাম তারিখ থেকে আবার অফিস করব। কারোর যদি মনে হয় যে না, আমার সাথে পার্সোনালি কথা বলে ইন পার্সন আপনি হচ্ছে গিয়ে এই জিনিসগুলো সলভ করতে চাচ্ছেন, 24 তারিখ মানে আমি ক্লাসটা আপনাদের যখন এক্সাম হবে, এক্সাম টাইমে। ম্যাম আমাদের ওই যে 60 মার্কের মার্কটা ডিসক্লোজ করে ও দিলে হ্যাঁ আমাদের জন্য হ্যাঁ ভালো হ্যাঁ, হবে। 60% মার্কস আপনারা পেয়ে যাবেন, আমি এক্সামের প্রত্যেকটা কোর্সে দিয়ে দিব ইনশাল্লাহ, ওটা দিব। কারণ কেএসএ ওয়ান কেএসএ টু মার্কস বসানো আছে, মিড টার্মের মার্কস বসানো আছে, সিটি টু এর মার্কস কতটুকু বসেছে আমার মনে নেই, সিটি টু খাতা আমার বাসায় আছে, কিছু খাতা তো দেখেছি, মার্কস কিছু আছে, আমি আপনাদেরকে জানাই দিব, মার্কস দিব, 60% মার্কস দিব, কিন্তু 60% ওকে মার্কস ম্যাম। দেওয়ার পর আপনারা যে কাজটা করেন, ওই যে 2 পাইলেই পাস করবো, 5 পাইলে পাস করবো, এরকম কোনো ফাইনাল পরীক্ষা লাগে না, এটা ভালো লাগে না এই কাজটা। না ম্যাম, অনেকের আবার আশা থাকে যে প্লাস কত পাইলে থাকবে, বা এই প্লাস এ থাকবে কত দিয়ে, তো এগুলো আর কি মানে মেনটেন করা যায় আর কি। ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা নেই, আমি দিয়ে দিব, আমি জানি তো আপনাদের মার্কসটা কেন ইম্পর্টেন্ট, গ্রেডেরও অনেকের বিষয় থাকে। ইনশাল্লাহ আমি আপনাদের, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ ইউনিভার্সিটিতে দেখা হবে। আর আমার সাথে এটা মোস্ট প্রবাবলি আপনাদের লাস্ট কোর্স, এরপরে কোর্স পাবো কিনা আমরা শিওর, যেহেতু মেজরে কোনো ক্লাস নেই না। এমনি দেখা হলে তো কথা বলেন, প্রয়োজন হলে আমার সাথে কমিউনিকেট করে, আই উইল বি হিয়ার ফর। ঠিক আছে, ভালো ম্যাম থাকবেন। প্লিজ থাক, এভাবে বলবেন না ম্যাম। না না না, আমি তো আছি ইনশাল্লাহ, দেখা হবে, হ্যাঁ। ঠিক আছে, সবাই দোয়া ভালো করবেন থাকবেন। ম্যাম আমাদের জন্য। হ্যাঁ অবশ্যই, সাফিয়া ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।